হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিঙ্ক ফ্লাই অডিও মিডিয়া। বাংলার বিভিন্ন গল্পের ডালি সাজিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের নিবেদন সুরজিৎ ঘোষের লেখা কুসুমগড়ের ইধারা। গল্প পাঠে কৌশিক, গল্পের সূত্রধার আমি লিও। একটা বিরক্তবোধক শব্দের সাথে দু চোখের পাতা ঈষৎ ফাঁক করল অনামিকা। বাম হাতটা চালালো নরম বিছানার ওপর। খানিক বাদেই হাতে ঠেকলো মোবাইল ফোনটা। চোখের সামনে সেটা এনে ধরতেই ঘুমের ঘোর কাটিয়ে চিৎকার করে উঠল। 9:05 বাজছে, সর্বনাশ! এই জন্যেই মা 100 বার কাল রাতে বলেছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। কিন্তু হলিউড মুভিটা দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা 3টে পেরিয়ে গেল তা তো খেয়ালই করিনি। আর করলেই বা কি, কোনো মুভি একবার দেখতে শুরু করলে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে তার আগে তো ছাড়ি না। নিজের গালে নিজেই জ্বর বসাতে ইচ্ছে করে ওর। গায়ের চাদর এক টানে সরিয়ে দিয়ে লাফিয়ে বিছানার মায়া ত্যাগ করলো অনু। চুলটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে ফোনের অ্যালার্ম বন্ধ করে কল করলো অনিরুদ্ধর নাম্বারে। ফোনটা কানে ধরতেই শুনতে পেল, The number you have dialed is currently busy. Please try again later. ধুর, এই অনিটা না, কার সাথে যে ফোনে বিজি কে জানে। না, আরেকবার দেখি। অনামিকা পুনরায় কল করল অনিরুদ্ধর নাম্বারে। এবার ফোনের ওপার থেকে শোনা গেল, টেবিলের ওপর রাখা ছোট্ট ঘড়িটার দিকে তাকাতেই মুখটা আরও বিবর্ণ সাদাটে হয়ে গেল ওর। আচমকা সম্বিত ফিরল অনিরুদ্ধর কণ্ঠে। ফোনটা রিসিভ করেছে সে। শোনা যাচ্ছে তার ভারী পুরুষালী গলার আওয়াজ। আরে অনু, বল, তুই এখন ফোন করছিস? ভাই খুব বিপদে পড়ে গেছি। বিপদ? কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? আরে দূর, শরীর ঠিক আছে, প্রবলেম অন্য জায়গায়। কাল রাত 3টে পর্যন্ত মুভি দেখেছি, ফলে আজ সকালে ঘুম থেকে উঠতে পারিনি। এই মিনিট 5 আগে ঘুম ভাঙলো। তুই তো জানিস বস একদম লেট করা পছন্দ করেন না অফিসে। ঢোকার টাইম 10টা মানে 10টাই, 10:05 হলে খেপে যাবেন। এবার কি করি বলতো? তা তুই যখন সবই জানিস, কাল অত রাত অবধি জেগেছিলিস কেন? আর কাকিমা তোকে কিছু বলেনি? আসলে মা বাবা তো বাড়িতে নেই, 2 দিনের জন্য মাসির বাড়ি গেছে। ও তাই বল। বাধা গরু ছাড়া পেলে যা হয় আর কি। এই কি বলি তুই আমায়? আমি গরু? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বাবা, সরি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি যাওয়ার পথে তোর বাড়ি হয়েই যাব। তুই বরং আজ না হয় আমার গাড়িতেই অফিস যাস। থ্যাংক ইউ সো মাচ রে, তুই তাড়াতাড়ি আয়, আমি রেডি হয়ে নিচ্ছি। ফোনটা বিছানার মধ্যে ছুঁড়ে দিয়েই অনামিকা তাড়াতাড়ি কিচেনে এসে ফ্রিজ খুলে কালকে রাতের চিকেন স্যুপটাই গরম করতে দিল ওভেনে। তারপর বাথরুমে ঢুকে গেল। বাড়ির কলিং বেলটা যখন বাজলো তখন অনামিকার স্নান কমপ্লিট। সুন্দর একটা বেগুনি রঙের চুড়িদার আর সাদা জিন্সের প্যান্ট পরে মাথায় ভেজা চুলে টাওয়াল জড়াতে জড়াতে দরজাটা খুলতেই দেখল বাইরে চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে বছর 25-এর এক যুবক, অনিরুদ্ধ। কিরে, এখনো রেডি হসনি? হ্যাঁ, আর জাস্ট 5 মিনিট ভাই। এই বলে অনু আবার ছুটে চলে গেল নিজের ঘরে। অনিরুদ্ধ চোখের সানগ্লাস খুলে ড্রয়িং রুমের সোফায় এসে বসল। অনামিকা মানে অনু মুখে 5 মিনিট বলার সত্ত্বেও যখন সময়টা 10 মিনিট ছাড়িয়ে এগিয়ে গেল তখন বাধ্য হয়ে অনিরুদ্ধ একটু জোর গলায় বলল, এই অনু, জাস্ট 5 মিনিট বলে 10 মিনিটের বেশি সময় কাটিয়ে দিলি যে। এবার মনে হচ্ছে সত্যি আজ অফিস যেতে লেট হয়ে যাবে, আর বসের কথাও শুনতে হবে। কই রে, তাড়াতাড়ি আয়। অনামিকা ছুটতে ছুটতে বেরিয়ে এলো রুম ছেড়ে। গলায় আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে ভ্যানিটি ব্যাগটা কাঁধে তুলে নিল সে। তারপর দরজা লক করে দিয়ে রওনা হলো অফিসের উদ্দেশ্যে। আই অনু, এত দেরি করলি কেন আজ? অফিসে পা রাখতে না রাখতেই প্রশ্নটা করেছে সামনের চেয়ারে বসে থাকা মেয়েটি। এক নাগাড়ে কম্পিউটারের কিবোর্ডে খটাখট শব্দ তুলে কী সব টাইপিং করছে চন্দ্রিমা। তারই মধ্যে মুখটা একবার তুলে গোল ফ্রেমের চশমার ফাঁক দিয়ে তাকালো অনামিকার মুখ পানে।
অনামিকা তখন রুমাল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে শুধু বলল, সেসব পরে বলবো না হয়, তুই আগে বল, স্যার কি কিছু বলছিলেন? হ্যাঁ, স্যার তোকে পুরনো প্রজেক্টের ফাইলগুলো নিয়ে ওনার রুমে যেতে বলেছেন। কি সব নাকি চেকিংয়ের কাজ আছে। ইতিমধ্যেই অনিরুদ্ধ গাড়ি পার্কিং করে ঢুকলো অফিসে। ড্রয়ার খুলে অনামিকা বের করলো কিছু পুরনো ফাইল। অনিরুদ্ধ নিজের চেয়ারে গিয়ে বসল। মে আই কাম ইন স্যার? ইয়েস অনামিকা, ভেতরে এসো। স্যার এই যে ফাইলগুলো আপনি আনতে বলেছিলেন। ওই টেবিলের ওপর রেখে দাও। অনামিকা ফাইলগুলো টেবিলের উপর রাখতেই ফোনটা বেজে উঠল স্যারের। অনামিকা, তুমি একটু ওয়েট করো, আমি ফোনে কথা বলে আসছি। তোমার সাথে আমার কিছু আলোচনা আছে। ফোনটা রিসিভ করে বাইরে চলে গেলেন বস। মিনিট 7 বাদে আবার রুমে আসতেই উঠে দাঁড়ালো অনামিকা। বসো। আরে বসো অনামিকা, বসো। মিস্টার লাহিড়ী ফোন করেছিলেন আপকামিং প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে। আচ্ছা অনামিকা, মিস্টার লাহিড়ী প্রজেক্টের কাজ সব ঠিকঠাক চলছে তো? ইয়েস স্যার, সুন্দরভাবে ওনার কাজে করছে। অনামিকা, নেক্সট উইকে 7 ডেজ অফিস ক্লোজ থাকবে। কেন স্যার, কারণটা কি জানতে পারি? অবশ্যই, আমি একটু ব্যক্তিগত কাজে কলকাতার বাইরে যাব দিন 7 জন্য। এখন কাজের প্রেশার একটু হলেও কম থাকায় তোমাদেরও 7 দিন ছুটি। অনামিকা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। আজ কোন দিকে সূর্য উঠেছে! বস এতটাই কাজপ্রেমী একজন মানুষ যে পারলে ক্যালেন্ডারের লাল কালির দিনগুলোতেও অফিস খোলা রাখলে দেদার খুশি হন। আর আজকে তিনিই কিনা যেচে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাও আবার 1-8 দিন নয়, পুরো 7 দিনের জন্য। ও মাই গড, এ তো দারুণ ব্যাপার। কথাটা মনে মনে ভাবে সে। বসের রুম থেকে বেরিয়েই চন্দ্রিমার টেবিলে ঝাঁপিয়ে পড়ল অনামিকা। এই চন্দ্রিমা, একটা দারুণ খবর আছে। তুই আবার বসের রুম থেকে কি গুড নিউজ আনলি? বাবা, গুড নিউজ বলে গুড নিউজ। স্যার সামনের গোটা সপ্তাহটা আমাদের ছুটি দেবেন। কথাটা কানে যেতেই মুখে মিষ্টি হাসি ফুটল চন্দ্রিমার। ওদিক থেকে অনিরুদ্ধ বলে উঠল, আরিফ বাস, আজ তো শুক্রবার, মানে আর শুধু কালকের দিনটাই অফিস, তারপর 1 সপ্তাহ ছুটি। এই ছুটির জন্য একটা সেলিব্রেশন করতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, আজ রাতে সবাই মিলে একটা ছোটোখাটো পার্টি করলে কেমন হয়? অনামিকার উত্তরটা পছন্দ হলো অনিরুদ্ধর। খানিকটা ভেবে সে বলল, তা পার্টিটা করবি কোথায়? কেন, আসার সময় দেখলি না আমার বাড়িতে এখন মা বাবা নেই, তাহলে আমার বাড়িতেই আজ রাতে পার্টিটা হোক। কিন্তু অনু। কোনো কিন্তু নয় অনিরুদ্ধ, আজ তুই আমার সাথেই যাবি। অফিস থেকে বাড়ি ফেরার পথে বিয়ারের বোতল কিনে ফ্রিজে ভরে দেবো, আর চিকেন কষাটা না হয় নিলয়কে আসার পথে কিনে আনতে বলিস। অনামিকা আর অনিরুদ্ধর বাক্যালাপে চন্দ্রিমা বিকৃত মুখে বলল, এই হলো তোদের প্রবলেম। পার্টি বললেই তোরা ওইসব ছাই পাশ খাওয়াকে বুঝিস। আমি কিন্তু ওইসব খাবো না। খাবি না মানে? আলবাত খাবি। এর আগের বারের পার্টিতে যেমন অল্প দুপে খেয়েছিলিস, না হয় সেরকমই খাবি। ওতে তোমার কিছু হবে না মামুনি। তা হ্যাঁ রে, আমাদের নিলয় আর কাঞ্চন আর কি হলো? কই, অফিসে তোদের দেখতে পেলাম না। সকালে তুই ফোন করার আগে নিলয় একবার আমাকে ফোন করেছিল, ওর জ্বর হয়েছে। আর কাঞ্চনা এলো না কেন সেটা আমি বলতে পারবো না। চন্দ্রিমা লেখার কাজ থামিয়ে বলল, কাঞ্চনা মেসেজ করেছিল আমায়, চকোলেটের শরীরটা খারাপ, তাই ওকে নিয়ে বাগবাজার না শ্যামবাজার গেছে ডাক্তার দেখাতে। চন্দ্রিমার কথায় কপালে চিন্তার ভাঁজ পড়ে অনামিকার। প্রবল উদ্দীপনার সাথে সে বলল, কেন, চকলেটের কি হয়েছে? অত ডিটেলসে জানি না, তবে মনে হয় বেশ কয়েকদিন ধরে নাকি খাবারের প্রতি অরুচি এসেছে, কিছুই খাচ্ছে না ঠিক মতন। চকলেট হলো কাঞ্চনার গোল্ডেন রিট্রিভার ডগ। স্বভাবে খুবই শান্ত ও মিশুকে প্রকৃতির। এর আগেও বহুবার ওরা সময় কাটিয়েছে চকলেটের সাথে। যখন যেখানে একত্রে মিলিত হয় তখনই ওদের সঙ্গ দেয় চকলেটও। এর আগের বার অনিরুদ্ধর ফ্ল্যাটের পার্টিতেও কাঞ্চনা নিয়ে গিয়েছিল চকলেটকে। চকলেটের এমন অসুস্থতার কথা শুনে অনামিকার মনটা খারাপ হয়ে গেল কিছুটা। হঠাৎই একটা শব্দে সম্বিত ফিরল ওর। টুং করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো অনিরুদ্ধর ফোনে। অনিরুদ্ধ সেটা পড়ে বলল, আমি নিলয় আর কাঞ্চনাকে বলে দিয়েছি পার্টির ব্যাপারে, ওরা রিপ্লাই করেছে, টাইম মতো চলে আসবে বলেছে। এরপর আর কি, চলল সারাদিন জুড়ে অফিসের নানান কাজ, আর তারই মাঝে 0.5 ঘন্টার লাঞ্চ ব্রেক।
সন্ধ্যের সময় বিয়ারের বোতল কিনে অনিরুদ্ধ গাড়ি থামালো অনুর বাড়ির সদর দরজার ঠিক সামনেই। গাড়ি থেকে বোতলগুলো নিয়ে নেমে গেল অনু। মুখে মিষ্ট হাসির রেশ এনে বিদায় দিল তাকে। ঘড়ির কাঁটা 9টার দিকে এগোতেই একে একে এসে হাজির হলো প্রত্যেকে। প্রথমে নিলয়, তারপর চন্দ্রিমা আর অনিরুদ্ধ, এবং সবার শেষে এলো কাঞ্চনা। কাঞ্চনার সঙ্গে রয়েছে চকলেট। চকলেটকে দেখা মাত্রই অনামিকা ছুটে গিয়ে ওকে তুলে নিল কোলে। তারপর ওর নরম লোমশ শরীরটায় হাত বুলিয়ে পরম স্নেহের সাথে বলল, চকলেট বাবু, কি হয়েছে তোমার? তুমি নাকি কিচ্ছু খাচ্ছ না? পশুরা মানুষের ভালোবাসা বোঝে। চকলেটও বুঝল। নিজের লালচে ছোট তুলোর মতো নরম জিভটা বার করে চাটল অনুর গাল। দেদার আনন্দের সাথে নাড়ালো নিজের লেজটাও। চকলেট সোনা, চলো চিকেন খাবে, চলো চলো চলো। এই বলে অনামিকা প্যাকেট খুলে কিছুটা পরিমাণ চিকেন কষা প্লেটে ঢেলে এগিয়ে ধরল চকলেটের মুখের কাছে। গন্ধটা দুবার যাচাই করে খেতে শুরু করলো চকলেট। পানপাত্রে চুমুক দিতে দিতে নিলয় বলল, কতদিন বাদে আবার এমন এক রাতে রঙিন জলের আসর বসল। এইরূপ নানান গল্পগুজব আড্ডার মাঝে উঠে এলো অন্যতম প্রধান আলোচ্য বিষয়টি। 7 দিনের এই ছুটিটা কেউ সাদামাটাভাবে কাটিয়ে দিতে চায় না। তারা বিরতি নিতে চায় নিত্যদিনের ছকে বাঁধা একঘেয়ে জীবন হতে। অনিরুদ্ধ একবার তাকালো অনুর দিকে, তারপর নিজের ফোন বের করে কি যেন একটা সার্চ করে। মোবাইলটা সকলের সামনে বাড়িয়ে দিতে দিতে বলল, ভালো করে দেখ লোকেশনটা। জায়গাটার নাম কুসুমগড়। আমার এক মামাতো ভাইয়ের বাড়ি। কুসুমগড়ের কাছেই আছে ছোট্ট একটা নদী। ঘুরতে যাওয়ার জন্য জায়গাটা মন্দ নয়। কি বলছিস, যাবি নাকি? কটা দিনের জন্য থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, তার গ্যারেন্টি আমি দিতে পারবো। অনিরুদ্ধ কথাগুলো যেন অনামিকাকে শোনাবার জন্যই বলল। এতে একটা চাপা হাসি জন্ম নিল অনুর মুখে। অনিরুদ্ধর প্রস্তাবে সকলেই একমত হলেও কিন্তু কিন্তু করল চন্দ্রিমা। অসম্মতি প্রকাশ করে সে বলল, গ্রামগঞ্জে যাওয়ার কি দরকার? তার বদলে কলকাতায় থেকে ঘুরলেই তো হয়। বলি, কলকাতায় কি ভ্রমণস্থানের অভাব নাকি? চন্দ্রিমার এই কথায় ভয়ানক ক্ষেপে গেল কাঞ্চনা। মাংসের টুকরোয় জোরালো একটা কামড় বসিয়ে বলল, এটা কে রে? চন্দ্রিমা, আমাদের জন্ম এই শহরেই। ছোটবেলা থেকে এতবার ঘুরেছি শহরটার বুকে, তার কোনো হিসেব নেই। হাতের তালুর মতো গোটা শহরটাই আমাদের পরিচিত। ঘুরতে গেলে অজানা অচেনা কোনো জায়গায় যাওয়াটাই বেটার না? যেখানে এর আগে আমরা কখনো যাইনি, তবে না নতুনত্বের স্বাদ পাওয়া যাবে। কে বলিস? কাঞ্চনার এই কথার ওপর আর কোনো কথা চলে না, তাই শেষে চন্দ্রিমাও বাধ্য হলো রাজি হতে। সকাল হতেই যে যার মতন ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হলো। সারাদিন যাবৎ অনিরুদ্ধ অফিসে থাকাকালীন তার মামাতো ভাইয়ের সাথে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও প্রতিবারই বিফল হয়েছে। অফিস ছুটির সময় অনিরুদ্ধ কাচুমাচু মুখে বলল, এই মানে যাবো তো বলছি, কিন্তু এদিকে যে একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা হলো আবার? আরে আর বলিস না অনু, কাল রাত থেকে পরাণের ফোনে বহুবার ফোন করেছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। পরাণটা আবার কে? আরে আমার যে মামাতো ভাইয়ের কথা বলেছিলাম না, ওর নামই পরাণ। অনামিকার মুখটা মুহূর্তে কাগজের মতো সাদা হয়ে গেল। তাহলে কি কুসুমগড় যাওয়া ক্যান্সেল? আমি জানতাম এমন কিছু না কিছু হবে। অনিরুদ্ধর মুখমণ্ডল থেকে চিন্তার কালো মেঘের ঘনঘটা কেটে যেতেই ফুটল মলিন হাসি। কিছুটা হেসে অনিরুদ্ধ বলল, হ্যাঁ, না, কিছুতেই না। একবার যাব বলে যখন মনস্থির করেছি তখন যাবই। পরাণ নিশ্চয়ই ফোনে সিম চেঞ্জ করেছে। ও কোনো ব্যাপার নয়, আমরা সবাই মিলে ওর বাড়িতে গেলে সাদরে আহ্বান জানাবে। সে বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। তোরা সব নিজেদের লাগেজ গুছিয়ে নিবি। কাল সকালে সবাই মিলে অনুর বাড়িতে চলে যাস। আমি 9টা নাগাদ গাড়ি নিয়ে চলে যাব ওখানে। পরদিন সকালে ঘড়িতে ঢং ঢং শব্দে 8টা বাজতেই অনিরুদ্ধর বিশাল গাড়িটা ঘর ঘর শব্দ তুলে থামল অনামিকাদের বাড়ির ঠিক সামনের পিচ রাস্তাটায়। চন্দ্রিমা, কাঞ্চনা, নিলয় আর অনু
সমস্ত ব্যাগপত্র, পানীয় জলের বোতল আর ক্যামেরা তুলে দিল গাড়িতে। তারপর সকলে মিলে গাড়িতে উঠে বসল, আর চকলেটকে কাঞ্চনা তুলে নিল নিজের কোলে। গাড়ি গড়াতেই খোলা জানলা দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে এলো উষ্ণতাহীন ঠান্ডা বাতাস। কলকাতা থেকে কুসুমগড়ের ডিস্টেন্স বেশ ভালোই, প্রায় 2-2.5 ঘন্টার সফর। গাড়ি চলল তার নিজের গতিতে। 1 ঘন্টা 10-15 মিনিট সময় অতিক্রান্ত হওয়ার পর হাই রোড ছেড়ে গাড়িটা নামল কাঁচা মাটির রাস্তায়। লালচে সাদা ধুলো উড়িয়ে দ্রুততার সাথে এগিয়ে চলল গাড়িটা। চলতি পথে দেখা মিলল প্রাইমারি স্কুলে পড়া ছোট ছোট খুদে পড়ুয়াদের সাথে। আরও কিছুটা যেতেই হাই স্কুলে পড়া একদল ডানপিটে ছাত্ররা সাদা শার্ট আর নীল প্যান্টের ইউনিফর্ম পরে বেপরোয়াভাবে সাইকেল নিয়ে হৈ হৈ করতে করতে পাশ কাটিয়ে চলে গেল। সরু কাঁচামাটির রাস্তার দুধারে মহা যত্নের সাথে ঢলে পড়েছে সোনালি সবুজ ধানক্ষেত। সেই সুদূর প্রসারী সবুজ ধানক্ষেতের মাঝে উড়ে বেড়াচ্ছে সাদা আর ধূসর রঙের বক আর সারসের দল। ক্ষেতের জমা জলে থাকা শামুক গুগলি খাচ্ছে ওরা। মাঠের সবুজাভ প্রান্ত যেখানে গিয়ে মিশেছে সেখান থেকেই মাথা তুলেছে গ্রামের ছোট ছোট ঘরবাড়ি, টালির ছাদ, খড়ের পালুই, ধানের গোলা প্রভৃতি। গাড়িটা একখানা বকুল গাছের কাছে গিয়ে থামল। বৃহৎ বকুল গাছের কাণ্ড বরাবর গোলাকারে সিমেন্টের লাল বেদি। কি যেন হচ্ছে ওখানে, প্রচুর মানুষের ভিড়। গাড়ির দরজা খুলতেই ঘুমটা ভেঙে গেল অনুর। অনিরুদ্ধ তখন বেশ খানিকটা এগিয়ে গেছে সেই জমায়েতের দিকে। একটা মিষ্টি অথচ সুরেলা শব্দ কানে আসতেই অনু নামল গাড়ি থেকে। সামনের ভিড় ঠেলে এগিয়ে গেল সম্মুখে। পাশাপাশি 3টি উন্মুক্ত বিশাল ঝাঁপি থেকে পোনা তুলেছে কালচে হলুদ 3টে বড় বড় সাপ। বিনের সুরে তালে তাল মিলিয়ে বশীভূতের মতন আঁশওয়ালা মাথা দোলাতে ব্যস্ত তারা। সাপুড়ের অন্য আরেক সদস্য নিজের মুঠোবন্দি হাতটা দোদুল্যমান অবস্থায় খানিক এগিয়ে দিতেই মুহূর্তে হাড় হিম করা গর্জনের সাথে ছোবল দিতে উদ্যত হলো সাপটা। নিমেষেই হাতটা সরিয়ে নিল সে। এই মারাত্মক খেলা দেখে যেন গা শিরশিরিয়ে উঠল অনামিকার। অনিরুদ্ধ স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করে জানল কুসুমগড় এখান থেকে গাড়িতে মিনিট 10 পথ। গাড়িতে উঠে পড়ল ওরা। কিছুটা পরেই নদীটার কাছে হাজির হলো। নদীর ব্রিজ পার করতেই নজরে পড়ল কার্ডবোর্ডে লেখা কুসুমগড় নামখানা। গ্রামের মধ্যিখানে পরাণের ভিটে। অশ্বত্থ গাছের ছায়ায় গাড়িটা দাঁড় করাতেই প্রত্যেকে নামলো নিজেদের জিনিসপত্র নিয়ে। চকলেট ডেকে উঠল 3-4 বার, কিন্তু অনিরুদ্ধর দেখিয়ে নিয়ে যাওয়া বাড়িটার মুখোমুখি যেতেই থমকে দাঁড়ালো ওরা। বাড়ির সদর দরজায় ঝুলছে একটা মস্ত বড় লোহার তালা। মাথায় হাত দিয়ে বিষণ্ণ মুখে কাঞ্চনা বলল, সর্বনাশ, তোর পরান্দা কি বাড়িতে নেই নাকি? চিন্তার অতল সমুদ্রে ডুবে গেল অনিরুদ্ধ। তবে কি এতক্ষণের পথ জার্নি সব বেকার হলো? বড্ড মূর্খতার পরিচয় দিয়েছে সে। তারই উচিত ছিল পরাণকে ব্যাপারটা জানিয়ে আসা, কিন্তু সে চেষ্টাও তো নেহাত কিছু কম করেনি সে। কি যেন মনে আসতেই পকেট থেকে ফোনটা বের করে পরাণের নাম্বারটা ডায়াল করা মাত্র কানে ধরতেই একটা আলোর রেখা হাসির ঝলক হয়ে দেখা দিল ঠোঁটের 2 কোণে। ফোনটা রিং হচ্ছে। কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই পরাণের পরিচিত কণ্ঠ শুনে নিজেকে আর সংযত রাখতে পারল না অনিরুদ্ধ। চিৎকার করে বলল, এই কি ব্যাপার বলতো তোর? তোকে না পাওয়া যায় ফোনে, না পাওয়া যায় বাড়িতে। আমি আর আমার 4 অফিস কলিগ বন্ধু বান্ধব মিলে এসেছি তোর বাড়িতে কটা দিন থাকবো বলে, কিন্তু এখানে এসে দেখি তোর বাড়ির গেটে তালা। হ্যাঁ, ফোনের ওপারে লজ্জায় জিভ কাটল পরাণ। কি করব বল, মেয়েটার এমন শরীর খারাপ হলো যে তড়িঘড়ি শহরে নিয়ে এলাম। কিছু টেস্ট হয়েছে, সেই সব রিপোর্ট এলেই আমি ডাক্তার দেখিয়ে 3-4 ভেতর ফিরবো। আর ফোনটা খারাপ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি, তাই
ফোনে পাসনি ভাই, আজই সারালাম। পরাণের জবাবে মনটা মোচড় দিয়ে উঠল অনিরুদ্ধর। সত্যি ছোটবেলার এই এক ভারী বদ অভ্যেস তার। রাগের প্রতি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ রাখতে পারে না। শান্তভাবে নিচু স্বরে শুধু বলল সে, সরি ভাই, আমি না বুঝতে পারিনি যে পরিস্থিতি এমন হয়েছে। আমাদের চিম্পি কেমন আছে এখন? আগের থেকে একটু ভালো, তবে পুরোপুরি সুস্থ নয়। আর শোন, আমি তোর কথায় কিছু মনে করিনি। আচ্ছা ভাই, মেয়েটাকে সাবধানে রাখিস। আমরা সবাই কলকাতা রওনা দিচ্ছি তবে। এই একদম না, তোরা এসেছিস এটা শুনেই আমি খুব খুশি হয়েছি। তোরা তালাটা ভেঙে ঘরে ঢোক না। আমি বরং সরলাদিকে ফোনে বলে দিচ্ছি, ওই তোদের সমস্ত রান্না বান্না করে দেবে, কোনো কিছুরই অসুবিধা হবে না। পাগলের মতো কী সব উল্টোপাল্টা বকছিস? আমরা তোর বাড়িতে চোরের মতো তালা ভেঙে ঢুকবো? পাগল নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তাই যাবি, আমি তো বলছি। আরে তে চোরের মতন আবার কি আছে? আমি সেখানে উপস্থিত নেই, তাই তোরা তালা ভাঙবি। আমি বরং সরলাদিকে ফোনে ব্যাপারটা বলে রাখি। আর যদি শুনি তোরা কলকাতায় চলে গেছিস, তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কথাটা বলা মাত্রই আর কোনো কিছু বলার সুযোগ দিল না সে। পরাণ সপাটে মুখের ওপর ফোনটা কেটে দিল। নির্মল একটা আদলা ইট তুলে দুঘা সজোরে আঘাত করতেই জোরালো শব্দের সাথে মাটিতে খসে পড়ল তালাটা। দরজা খোলা মাত্র একে একে অভ্যন্তরে প্রবেশ করল ওরা। উঠোনের মাঝখানে সুন্দর আলপনার নকশা করা একটি তুলসী মঞ্চ, অ্যাডবেস্টারের ছাউনি দেওয়া 2 কুঠুরি ঘর আর ছিটে বেড়ার ছোট্ট রান্নাশালা। একটা ঘরে ঢুকে পূর্বের জানলাটা খোলা মাত্রই প্রাণ জুড়োনো শীতল বায়ু ঢুকে এলো ঘরের ভিতর। আনাচে কানাচে জমে থাকা অন্ধকারের মলিনতা দূর করে দিল সূর্যালোকের তীব্র আলোর উজ্জ্বল ছটা। স্নিগ্ধ মাটির গন্ধ নিঃশ্বাসের সাথে বুক ভরে নিল অনিরুদ্ধ। গ্রাম বাংলার এমন মেঠো গন্ধ শহরের বুকে সত্যিই দুষ্প্রাপ্য। চৌকো জানলাটা দিয়ে দেখা যাচ্ছে বাইরের নজর কাড়া দৃশ্যপট। কুলগাছের ডালে বসা ফিঙে পাখিটা অবিরামভাবে লেজ নাড়িয়ে চলেছে। মাছরাঙার মুখে নড়াচড়া করছে জীবন্ত একটা ছোট মাছ। কিন্তু দূরে ওটা কি? কেমন উঁচু মতো। ওটাই কি তবে সেই? অনি, কেমন আছো ভাই? অনিরুদ্ধর চিন্তাজাল ছিন্ন হয় কারো গলার আওয়াজে। ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকায় সে। কে? ও সরলা দিদি, তুমি? এই চলে যাচ্ছে গো। তোমরা কেমন আছো? আর আমার থাকা না থাকা, ভালো মন্দ মিলিয়ে কোনো রকমে চলে যাচ্ছে। তা জানলা দিয়ে বাইরের পানে কি দেখছিলে ওভাবে মন্ত্রমুগ্ধের মতো? ও কিছু নয়, জানোই তো শহরে মানুষ মন গ্রাম বাংলার একবার স্বাদ পেলেই উন্মাদ হয়ে ওঠে। প্রায় 7 বছর পর এলাম। কি বলো দিদি? হ্যাঁ ভাই, সে আর বলতে। যাও, কলঘরের বালতিতে জল রাখা আছে, হাতে মুখে একটু জলের ছিটে দিয়ে শান্ত হও দেখি। আমি না হয় শরবত করে নিয়ে যাচ্ছি। তোমার বন্ধু বান্ধবীদের সাথে আলাপ করিয়ে দেবে তো নাকি? চলো চলো, বাইরে চলো। ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় অনিরুদ্ধর কানে এলো সরলার বলা কিছু আবছা অস্ফুট কথা। এ জানালা খুলো না অনি, খুলো না। এদিকের বাতাস ভালো নয়, এ হাওয়া অশুভ, অমঙ্গলজনক। খুলো না ভাই, খুলো না। অনিরুদ্ধ ঘাড় ঘোরাতেই দেখল সরলাদি ক্ষিপ্রতার সঙ্গে পূবের জানলার কপাটটা অস্বাভাবিক দড়াম শব্দ করে বন্ধ করে দিচ্ছে। স্নান সেরে মধ্যাহ্ন ভোজনে বসতেই আহারের বাহার দেখে বিস্মিত হলো সবাই। গোলাকার বিশাল কাঁসার থালায় সুন্দরভাবে বিছানো সবুজ পদ্মপাতা। গরম ভাতের মধ্যে থেকে উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। পাশেই কিছুটা লবণ আর ঘি। এছাড়াও রয়েছে কলমি শাক ভাজা, আলু পোস্ত, মুগের ডাল আর কাতলা মাছের কালিয়া। সরলাদি, কি সব রান্না করেছো? কেন ভাই, খাবার কি পছন্দ হয়নি? আসলে হাতের কাছে যা ছিল তাই রেঁধেছি, আর মাছটা বাড়ি থেকে এনেছি। আজকের দিনটা না হয় একটু কষ্ট করে খাও,
কালকে বরং বনমোরগের ঝোল দিতে দেবো, হ্যাঁ? আরে না না না, আমি বলতে চাইছি এত রান্না করতে গেলে কেন, আর এই অল্প সময়ের মধ্যেই এত সব রান্না করে ফেললে? সরলাদির মুখ মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে উঠল। শাড়ির আঁচলটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, ও তাই বলো। তোমরা ভালো করে খাও, কেউ লজ্জা করো না কিন্তু। চতুর্দিক গাঢ় অন্ধকার, কোথাও এতটুকুও হাওয়া বইছে না, অথচ ক্রমাগত এক সুরের মতো শিরশিরানি আওয়াজ আসছে কানে। এবড়ো খেবড়ো শক্ত মাটিতে চলতে ভীষণ কষ্ট হচ্ছে। মহাকাশের দিকে মুখ তুলতেও নজরে এলো না এক টুকরো বাঁকা চাঁদ কিংবা কয়েকটি বিচ্ছিন্ন নক্ষত্রের মালা। পৃথিবীটা যেন ডুবে গেছে কোনো এক পাতালের নিকষ কালো আধারে, অথবা হয়তো মহাকাশের বুক চিরে যেন নেমেছে বিশাল কালো এক পর্দা, যা বেষ্টন করে রেখেছে চারপাশ। বিরামহীন এক মহানিশা আবির্ভূত হয়েছে ধরিত্রীর বুকে। এই নিশি কাটিয়ে ভোর হবার আর যেন কোনো সম্ভাবনাই নেই। কপালের জমা ঘাম মুছে সামনের দিকে আর কয়েক পা ফেলা মাত্রই দেখা গেল দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি তীব্র করা সত্ত্বেও অনিরুদ্ধ ঠাওর করতে পারে না ওটি কে। গলগণ্ডটা দুবার ওঠানামা করে শুধু। সব দিক ভালো করে দেখে সে বুঝল কোথাও কোনো জনপ্রাণী নেই এই স্থানে। সে সম্পূর্ণ একা। একটা শুকনো ঢোক গিলে কম্পিত নিচু গলায় সে বলল, কে কে তুমি? এখানে কি করছো? প্রশ্নটা করার সাথে সাথে একটা উত্তেজনা সমগ্র স্নায়ুর ওপর দ্রুত লয়ে ছড়িয়ে পড়ল। অনিরুদ্ধর প্রশ্নে কোনো হেলদোল এলো না তার শরীরে। বহাল তবিয়তে স্থির হয়ে আগের মতোই একই জায়গায় দাঁড়িয়ে রইল অবিচলভাবে। একটা অদ্ভুত ভয়ের অনুভূতি ঘিরে ধরল অনিকে। অজানা অচেনা এক আশঙ্কায় বুকের ধুকপুকুনিটা হঠাৎই দ্বিগুণ বেড়ে গেল তার। এই রাত বিরেতে আমি বা এখানে কি করে এলাম? আর আর ওই বা কে? আমার প্রশ্নের জবাব দিচ্ছে না কেন? তুমি কে? কে তুমি? না, দ্বিতীয়বারও কোনো প্রত্যুত্তর এলো না। ও কি পাগল নাকি? কানে শুনতে পায় না, নাকি অনিরুদ্ধর ভাষা বুঝতে পারছে না? শ্বাস নিতে কষ্ট হয় অনির। বাতাস যেন কেমন ভারী হয়ে উঠেছে। মনের ভেতর হতে অন্তরাত্মা যেন বলে ওঠে, অনিরুদ্ধ, এখানে থেকো না, ফিরে যাও, ফিরে যাও, না হলে প্রাণে বাঁচবে না, মৃত্যু অনিবার্য। আচ্ছা আচ্ছা, মানুষ কি নিজের বিপদের আগাম ইঙ্গিত পায়? তা না হলে মনের মধ্যে থেকে কে এমনভাবে ঘোষণা করলো সংকটের আগাম সতর্কবার্তা? ষষ্ঠ ইন্দ্রিয়ের কথায় সায় দিয়ে অনিরুদ্ধ বাড়িমুখ হতেই যাবে, এমতাবস্থায় ঘটল সর্বাধিক ভয়ালো হাড়িম ঘটনাটা। অভেদ্য অন্ধকারের মধ্যে দণ্ডায়মান ছায়ামূর্তির মুখমণ্ডলে তপ করে অগ্নিশিখার মতো জ্বলে উঠল সাদা গোলাকৃতি মার্বেলের ন্যায় দুটি আলোক বিন্দু। সেদিকে কিছু সেকেন্ড চেয়ে থাকার ফলে বোঝা গেল ওই জোড়া সাদাটে আলোর উৎস ওর চোখের মণি। ধিক ধিক করে ভাটার মতো ক্রমাগত পলকহীনভাবে জ্বলছে তা। কিন্তু মানুষের চোখ কি আদেও এইরূপ হয়? সে যেন এতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু অনিরুদ্ধর স্থান পরিত্যাগের বাসনা বুঝতে পেরেই হয়তো উন্মোচিত করেছে নয়ন যুগল। ব্যাপারখানা বোধগম্য হতেই শরীর অবশ হয়ে এলো অনিরুদ্ধর। মাথার মধ্যে সব যেন গুলিয়ে যেতে লাগলো একে একে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মারাত্মক ভীতির কারণে। এবার একটা মায়াবী ঋণ ঋণে মধুময় কণ্ঠ ভেসে এলো, এসো,
আমার সঙ্গে এসো। কি হলো, কি এত ভাবছো? এসো, আমার সঙ্গে এসো। মায়া ভরা এই কণ্ঠস্বর কোনো নারীর। তার মানে দূরের ওই ছায়ামূর্তি নিশ্চয়ই এক নারী। কিন্তু যত সময় গেল ততই সে ডাক যেন আরো আরো সুরেলা ভাবে ভেসে এলো অনির কাছে। দ্রুততার সাথে কেমন যেন ঘোর লাগিয়ে দিচ্ছে ওই কণ্ঠস্বর, সম্মোহিত করে তুলছে দেহের প্রতিটি শিরা উপশিরা। রক্তে রক্তে মিশে যাচ্ছে কনকনে ঠান্ডা কোনো তরল। তার সে নেশাগ্রস্ত ডাকের হাতছানির মাদকতায় আত্মসমর্পণ করতে প্রাণ চায় অনিরুদ্ধর। ও আহ্বান অগ্রাহ্য করার সাধ্য এই জগতে কারো নেই। চোখের পাতা যেন ভারী হয়ে আটকে গেছে উপরেই। অপলকভাবে সেও তাকিয়ে আছে ওই অচেনা নারী মূর্তির দিকে। একই শব্দগুচ্ছগুলো বলতে বলতেই সে এগিয়ে যাচ্ছে ক্রমশ পেছনের অন্ধকারে। ওই জমাট বাঁধা অন্ধকার যেন অন্য কোনো বিশ্বের প্রবেশদ্বার। সে যাচ্ছে বটে, তবে পায়ে হেঁটে নয়, যেন হালকা বাতাসে ভর দিয়ে। নূপুরের রিন রিন শব্দ পাওয়া যাচ্ছে কানে। অনিরুদ্ধ সেই গতিপথ অনুসরণ করল। সেই নারী যেন মাতাল সুরে কিছুটা কান এঁটো করা হাসি হেসেই একটা পাথুরে ধাপে উঠে বিদ্যুৎ ঝলকের মতো ঝাঁপিয়ে পড়ল একটি গভীর গর্তে। বুকের হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এলো অনিরুদ্ধর। বুক ফাটা চিৎকার করতে গিয়ে সে বুঝতে পারে তার কণ্ঠ দিয়ে আদেও কোনো স্বর ফুটছে না। ধরপড় করে লাফিয়ে উঠল অনিরুদ্ধ। বুকের বাম দিকটা হাত দিয়ে চেপে ধরতেই বুঝতে পারে হৃৎপিণ্ড বিভৎস রকমের ধড়াস ধড়াস করে কাঁপছে, বোধহয় ফেটেই যাবে। বুকের মধ্যে যেন হিম জমেছে, হাত পাও ঠান্ডা হয়ে গেছে ভীষণ। বিছানার কোণ থেকে রুমালটা টেনে নিয়ে কম্পিত হাতে কপালের ঘাম মুছে কিছুটা জল গলায় ঢেলে ধাতস্থ হতেই উপলব্ধি করল অন্ধকার কোথায়। চতুর্দিক জুড়ে তো কেবলই আলোর খেলা। এখানে আর শক্ত মাটি বা কোথায়? এ তো নরম বিছানা। তার মানে এতক্ষণ ধরে দিবা স্বপ্ন দেখছিল সে। কিন্তু এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখল? আর স্বপ্ন কখনো এতটা বাস্তব হয় নাকি? ধীরে ধীরে অনিরুদ্ধর অঙ্গ প্রত্যঙ্গ যেন এবার নিজের নিয়ন্ত্রণে এলো। চোখের চাহনি একপাশে যেতেই দেখল পূবের জানলাটা হাট করে খোলা রয়েছে। সরলাদি তো এই জানলাটা বন্ধ করে দিয়েছিল ভিতর থেকে। ওটা তো সেও খোলেনি, তবে জানলাটা খুলল কে? ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যেতেই অনামিকা বলল, বাপ্পা অনি, কি ঘুম রে তোর! সেই যে দুপুরে ভাত খেয়ে বিছানায় শুলি, তারপর এই এতক্ষণে ঘুম ভাঙলো? দাবায় বসে চুল বাঁধতে বাঁধতে কথাগুলো একটানা বলে চলল অনামিকা। ততক্ষণে অনিরুদ্ধ হাতে মুখে জল দিয়ে গামছায় মুখ মুছতে মুছতে বলল, আরে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই খাওয়া দাওয়ার পর বিছানায় গা হেলাতেই কখন যে দু চোখে ঘুম জড়িয়ে এলো, তা নিজেও টের পাইনি। আচ্ছা, ভালো হয়েছে, তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। বাইরের ফুরফুরে হাওয়ায় কুসুমগড়ের 5 মাথার পঞ্চানন মন্দির, ধ্রুববতীর উপাসনা গৃহ এবং শিশু শিক্ষা নিকেতন হয়ে ওরা যখন পরাণের বাড়ির কাছে এলো, তখন সূর্য অনেকখানি ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পাখির দল যে যার মতো ফিরছে নিজের বাসায়। গোধূলি লগ্নে সমগ্র আকাশ জুড়ে শুধু একখানি গোলাপি রং খেলা করছে। পরাণের বাড়ির পিছনের সবুজ ঘাসে ভরা মাঠে এসে বসলো সবাই। দূরে একটা বছর 10-এর ছেলে 3-4টে খরগোশ চড়াচ্ছে। এই কচি, এদিকে শোন। উঁচু গলায় হাত নেড়ে বলল কাঞ্চনা। ছেলেটা প্রথমে কি যেন ভাবল, তারপর খানিকটা এগিয়ে এলো। তোর নাম কি? সংকোচের সাথে কিছুটা হেসে জবাব দিল বাচ্চাটা।
কাদের ঘরে এই যোগ্য তোমরা? আমরা পরান্দার বাড়িতে এসেছি। ও, পরান কাকার বাড়িতে? ছেলেটা আবার ফিরে গেল তার খরগোশের কাছে। এই, ওটা কি রে? চন্দ্রিমার প্রশ্নে এবং ওর হাতের আঙুল লক্ষ্য করতেই বিষয়টি খেয়াল করল বাকিরা। সবুজ ঘাসে আবৃত মাঠের শেষ প্রান্তের বেশ খানিকটা দূরে একটা জমি। ওখানকার মাটি এক্কেবারে শুকনো। পাথুরে জমিটা বেমানানভাবে মাথা তুলেছে বিভীষিকার মতন। জমিটার বাকি সকল দিক জুড়ে শুধু সবুজের সমারোহ। এদিকে এপারের মাঠ ছেয়ে গেছে বড় বড় ঘাসে, আর ওপারে কেবলই সবুজাব ধানক্ষেত। অথচ মাঝের ওই নির্দিষ্ট বিশেষ জায়গাটায় কেবল ঘাস তো দূরের কথা, একখানা শুকনো পাতাও পড়ে নেই। নিষ্প্রাণ নির্জীব জমিটার উঁচু ঢিবির মতো মাথায় শুধু একটা ছাতিম ফুলের গাছ। বৃহৎ মরুভূমির মধ্যে এক চিলতে মরুদ্যানের ন্যায় গাছটির অবস্থান। গোটা গাছটা পরিপূর্ণ সাদা থোকা থোকা ফুল, আর ঠিক ওর পাশেই একটা বিশাল ইদারা। সবাই যখন বিভোর হয়ে তাকিয়ে রয়েছে, হঠাৎ এমন সময় গলা খাঁকড়ি দিয়ে অনি বলল, এখানে একটা ইদারা অর্থাৎ কুয়ো আছে। সেই কত বছর আগে একবার শেষ। এই অনিরুদ্র, তাহলে চল না একবার গিয়ে দেখে আসি। এরপরই কোমল ঘাসের ওপর পা ফেলে সকলে এগিয়ে চলল দূরের ওই শুকনো জমি আর ইদারা দর্শনে। শুষ্ক পাথুরে মাটির বুকে পা রাখতেই কেমন যেন শরীরটা কেঁপে উঠল। খাড়া হয়ে গেল দেহের যাবতীয় লোমকূপ। মসৃণভাবে খসখসে একটা বাতাস এসে মিশে গেল সর্বাঙ্গে। জায়গাটা সমতল না হওয়ার দরুন উপরে উঠতে বেশ কসরত করতে হলো প্রত্যেককে। ছাতিম গাছের কাছে গিয়ে পৌঁছতেই ফুলের তীব্র গন্ধ নাকে এসে ঢুকল। গন্ধের তীব্রতা এতটাই বেশি যে সবাই যেন বুঁদ হয়ে গেল। গাছটার কাণ্ড জুড়ে বেশ খানিকটা লাল সুতো জড়ানো আছে। উপরের বিভিন্ন শাখা প্রশাখা থেকে নেমেছে কিছু দড়ি, আর তাদের অগ্রভাগে ঝুলছে কালো কাপড় দ্বারা নির্মিত ছোট বড় নানান মাপের কিছু পুতুল। এই দৃশ্য দেখে ভারী আশ্চর্য হলো তারা। অনিরুদ্ধ ইদারার কাছে আসতে একটা অবিদিত গন্ধের নেশায় ডুবে গেল। তবে এই গন্ধ মোটেও ছাতিম ফুলের নয়। এই গন্ধের উৎস যেন এই কুয়োর গর্ভ। বিশাল ইদারায় ঝুঁকে পড়ে তাকালো সে নিচের দিকে। ওর অস্থির দুটো চোখ কি কিছু খুঁজছে। গভীর কালো অন্ধকার ব্যতীত কিছুই দেখা গেল না। পরিত্যক্ত ইদারার অতল গহ্বরে নেমে গেছে মৃত লতানো গাছের কিছু মোটা ডালপালা। অনির ঠোঁটে এক চওড়া হাসি ফুটে উঠল। কুয়োর ওই অন্ধকার যেন বহু প্রাচীন কোনো স্মৃতির মলিন হয়ে আসা অধ্যায়কে পুনরায় মনে করিয়ে দিল। একটা কটু গন্ধ নাকে ঝাপটা দিতেই বুকটা ধড়াস করে উঠল তার। বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল যেন শরীর জুড়ে। অন্ধকারের মায়াজাল ফালাফালা করে ক্ষণিকের জন্য দেখা গেল দুটো সাদা আলোর বৃত্ত। কিছুক্ষণ আগেও যখন প্রথম দৃষ্টি নিক্ষেপ করেছিল তখন তো এই আলো দেখা যায়নি। তবে এই কুৎসিত আধারের মাঝে এমন আলো হঠাৎ করে এলো কোথা থেকে? অনির প্রাণ খোলা হাসিতে ইতি টানল এক দমকা বাতাস। তবে দমকা বাতাসটা কিন্তু পার্শ্ববর্তী কোনো অঞ্চল থেকে আদেও আসেনি। গরম বাতাসটা যেন উঠে এসেছে সোজা ইদারার জঠর থেকে। বহুকালের জমানো কোনো যন্ত্রণা দীর্ঘশ্বাসের আকারে বেরিয়ে এলো যেন। আলোর বৃত্ত দুখানাকে দেখে মনে হচ্ছে যেন পাতাল থেকে কেউ তাকিয়েছিল অনির দিকে। হ্যাঁ, ওই ঘোলাটে রশ্মি যেন জরিপ করে নিচ্ছিল তাকে।
চোখটা ভালো করে কচলে নিয়ে পুনর্বার তাকায় অনিরুদ্ধ, কিন্তু এবারে আর সে কোনো আলোর চিহ্ন দেখতে পেল না। এখন সেখানে শুধুই অন্ধকার, আলোর ছিটে ফোটাও নেই। তবে কি ভুল দেখল সে? আরে আরে এ বাবুয়া, তোমরা ওখানে কি করছো বটে? জলদি জলদি দাঁড়াও। হে মারাং বুড়ুং, এ কি সর্বনাশ হলো! ইয়ে মারাং বুড়ুং, এ কি সর্বনাশ হলো! সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক প্রবীণ বৃদ্ধ, হাতে লাঠি, খালি গা, কোমরে ছোট্ট করে পেঁচানো এক খণ্ড নোংরা ধুতি। বৃদ্ধের পেছন থেকে অতি সন্তর্পণে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে ছোট্ট রামু। ওই যে বৃদ্ধকে ডেকে এনেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ কি কি হলো? কি হলোটা কি তোমাদের? নামতে বললাম না ওখান থেকে? তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি। ব্যাপারটা যে কি হচ্ছে তার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে একরাশ হতাশার সাথে বিষণ্ণ মুখে বেশ খানিকটা সময় ধরে সকলে নেমে এলো পাথুরে জমি থেকে। ঘোলাটে চোখে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ করে বৃদ্ধ আবারও ধমকের স্বরে বলল, তোমাদের তো এ গায়ে দেখি নাই। কাদের ঘরে এইছো তোমরা? পরান্দার বাড়িতে। তা মরতে ওখানে গিয়েছিলে কেন? হ্যাঁ, ভালো চাও তো আর এখানে পা রেখো না। এ মারাং বুড়ুং, হ্যাঁ মারাং গুরু। কথাগুলো বলতে বলতে বৃদ্ধ রামুর হাত ধরে লাঠিতে ভর দিয়ে হাঁটা লাগালো আঁকাবাঁকা মেঠো পথে। ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল ওরা। ঘন অন্ধকারের চাদর নামলো পরিবেশ জুড়ে। সন্ধে নামার সাথে সাথেই শহরের বুকে জ্বলে ওঠে হাজারো বৈদ্যুতিক বাতি, কিন্তু গ্রামের ক্ষেত্রে তা হয় না। অধিকাংশই ফাঁকা জায়গা জুড়ে বিরাজ করে শুধুই গাঢ় অন্ধকার। ব্যাপারটা উপলব্ধি করতেই থরথর করে কেঁপে উঠল অনিরুদ্ধর দেহ। আতঙ্কে বুক শুকিয়ে গেল। অপরিস্ফুট ভীত গলায় কিছু একটা বলেই দ্রুত পায়ে ছুট দিল সে। চন্দ্রিমা, অনামিকা, নিলয় আর কাঞ্চনা বাড়িতে প্রবেশ করতেই দেখল চতুর্দিক আলোয় ঝলমল করছে। বিছানায় বসে মৃদু হাঁপাচ্ছে অনি। রান্নাঘর থেকে ভেসে আসছে ফোড়নের শব্দ আর শুকনো লঙ্কার ঝাঁঝ। সরলাদি কখন যেন এসে ব্যস্ত হয়ে পড়েছে রাতের রান্নার কাজে। পরিস্থিতি স্বাভাবিক হতে গোল হয়ে লুডো খেলতে বসলো সকলে, আর সাথে সাথেই হাসি মাখা মুখে সরলাদি নামিয়ে রেখে গেল চা আর পকোড়ার প্লেট। রাত্রি 9টার সময় সরলাদি ডাকলো, অনি, নিলয়, কাঞ্চনা, অনু, খেতে এসো সবাই, আমি তোমাদের খাবার বাড়ছি। যাচ্ছি সরলাদি। ওরে বাবা, এই বেলাতেও এত আয়োজন করেছো? না, এখানে থাকলে তুমি দুদিনেই আমার চেহারার হাল ফিরিয়ে দেবে দেখছি। তোমরা খেতে বসো, তোমাদের খাওয়া হলে আমি বাড়ি যাব। ছোট খুকি একলা রয়েছে ঘরে। দিদি, তোমার কটা ছেলে মেয়ে? প্রশ্নের পর মুহূর্তেই সরলার দুই ঠোঁটের প্রসারিত হাসি তৎক্ষণাৎ উধাও হয়ে গেল। একটা অসহায়তার ভাব ফুটল সেখানে। দু চোখ চিকচিক করল অশ্রুধারায়। তবুও বহু কষ্টে নিজের অন্তরে লুকিয়ে থাকা কোনো গভীর ক্ষতের জ্বালা সংবরণ করে শুধু ভাঙা গলায় কেটে কেটে বলল, আমার 2 মেয়ে, বড় মেয়ে পারুল আর ছোট মেয়ে কনক। বাহ, তা তোমার মেয়েদের বয়স কত? এই প্রশ্নের আর জবাব দিতে পারল না সরলা। কাপড়ের কোণটা মুখে গুঁজে স্নিগ্ধ চোখে এক ছুটে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। সকলে খাওয়া ছেড়ে বাইরে বেরিয়ে আর কোথাও দেখতে পায় না তাকে। খাওয়া দাওয়ার পর্ব কোনো ক্রমে মেটে একটা চাপা অস্থিরতায়। সরলাদির এরূপ আচরণের কারণ বুঝতে অসফল হয় প্রত্যেকে। নিলয় আর অনিরুদ্ধ শুয়ে পড়ল একটা ঘরে, আর পাশের অপর ঘরে শুলো কাঞ্চনা, অনামিকা আর চন্দ্রিমা। গভীর ঘুমের মধ্যেও কি যেন একটা অস্বস্তিকর অনুভূতি বারে বারে ফিরে এসে গ্রাস করতে চাইছে অনিরুদ্ধকে। পাশের কোলবালিশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতেই
আচমকা এক বিভৎস পচা গন্ধে গা গুলিয়ে উঠল। ঘুমের ঘোর খানিকটা কাটতেই টের পেল এক রাশ গরম নিঃশ্বাস যেন ক্ষণে ক্ষণে এসে মিশে যাচ্ছে তার ঘুমন্ত চোখে মুখে। হাত দুখানা কি ভিজে যাচ্ছে কোনো চটচটে পিচ্ছিল পদার্থে। ইতিমধ্যেই আবার সেই বিশ্রী পচা গন্ধটা নাকের মাধ্যমে প্রবেশ করল দেহের অভ্যন্তরে। বোটকা গন্ধের বাড়বাড়ন্ত যেন ধীরে ধীরে বাড়তেই থাকে। হাতের আঙুলগুলোতে যেন লেপ্টে যাচ্ছে কোনো নরকের কাদা। দাবিয়ে ঘামতে শুরু করলো অনি। চোখের পাতা বুজিয়ে রাখতে পারল না আর। দু চোখ মৃদু ফাঁক করতেই সামান্য কিছু দেখতে পেল সে। পুবের খোলা জানলার মাধ্যমে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। সেখানে উঁকি মারলেই দেখা যাবে রাতের অন্ধকারে নিমজ্জিত পরিত্যক্ত ইদারাটা। মরা জ্যোৎস্নার হলদেটে আলো বিচিত্র ভঙ্গিমায় এসে গড়াগড়ি খাচ্ছে বিছানার মধ্যে। নাইট ল্যাম্পের আলোর জ্যোতি অদ্ভুতভাবে মৃদু হয়ে গেছে। সিলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে কি যেন একটা মনে আসতেই বিনা মেঘে বজ্রপাতের মতো যেন কোনো অদৃশ্য বাজ পড়ল অনির মাথায়। একটা ত্রাস ছড়িয়ে পড়ল গোটা মস্তিষ্কে। বিস্ফারিত নয়নে গোটা বিষয়টা আরো একবার মনে মনে ছকে নিল সে। না না না, কোনো ভুল তার হচ্ছে না। কলকাতার ফ্ল্যাটে কোলবালিশ চড়িয়ে ঘুমানোর অভ্যেস তার আছে বটে, কিন্তু পরাণের ঘরে তো কোনো কোলবালিশ সে দেখেনি। তবে তবে কাকে জাপটে ধরে শুয়ে আছে? নিলয়। ঘাড় খানিক কাত করতেই একটা ক্ষীণ আর্তচিৎকার বেরিয়ে এলো বুক চিরে। সে যেন নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পেল। এ যাবৎ যে স্যাঁতস্যাঁতে বস্তুটা দু হাতের বেড়া জালে আবদ্ধ করে দেখেছিল সেটা মোটেও কোনো কোলবালিশ বা নিলয় নয়। এ অন্য কিছু। মখমলের মতো নরম শরীর, নির্ঘাত কোন স্ত্রী জাতির। ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল অল্প আলোর বিদ্যুৎ বাতিটাও। সমগ্র ঘরটা অন্ধকারে পুরোপুরি নিমগ্ন হলো। প্রচন্ড আতঙ্কে শিউরে উঠল অনিরুদ্ধ। বাইরের আন্দোলিত উদ্ভিদ থেকে খসখসে শব্দ আর জ্যোৎস্নার অস্বচ্ছ আলো ব্যতীত কিচ্ছু নেই চারিধারে। অন্ধকারটা যেন গলা চেপে ধরল ওর। বিকৃত মুখে গঙ্গানির সাথে বুকের বাম দিকটা খামচে ধরল। হাত দুটো ভর্তি হয়ে গেছে কোনো টলটলে তরলে। তার এই অবস্থা দেখে কোনো বিদেহী আত্মা যেন খুশিতে হেসে উঠতেই বিকট চিৎকার করে জ্ঞান হারালো অনিরুদ্ধ। এই, তোরা ভালো করে জলে ছিটে দে তো। আর কাঞ্চনা, তুই অনির হাতটা ভালো করে ঘষ। আমি দেখছি এমার্জেন্সি ল্যাম্পটা কোথায় আছে। এ কথা বলা মাত্রই ফোনের ফ্ল্যাশ অন করে দ্রুত পায়ে ঘরের বিভিন্ন প্রান্তে চোখ বোলাতে শুরু করলো অনামিকা। তারপর তক্তার নিচ থেকে টেনে বের করে আনলো ইমার্জেন্সি বাতিটা। কিন্তু সুইচ অন করতেও যখন কোনো আলো জ্বলল না, তখন প্রায় আঁতকে উঠল সে। সর্বনাশ! কাঞ্চনা, মনে হচ্ছে ইমার্জেন্সি ল্যাম্পটাতে এক ফোঁটাও চার্জ অবশিষ্ট নেই, তাই আলো জ্বলছে না। ইস, আমারই ভুল। মাই গড, মারাত্মক একটা মিস্টেক করে ফেলেছি। আমাদের উচিত ছিল এমার্জেন্সি ল্যাম্পটা একবার চেক করে নেওয়া। অন্ধকারে হাতড়ে হাতড়ে টিনের একখানা ছোট্ট বাক্স খুলতেই 4-5টা মোটা গোছের মোমবাতি দেখতে পেয়ে বুকে খানিকটা বল এলো। টেবিলের উপর মোমবাতিগুলো জ্বালাতেই ঘরটা কিছুটা আলোময় হয়ে উঠল। ফোনের ফ্ল্যাশ অন থাকাকালীন অনামিকা সেটা ফুলদানির সাথে সেট করে দিল। হলুদ আর সাদা আলোয় ভরে উঠল বিছানা সহ সম্পূর্ণ ঘর। অনিরুদ্ধর অচৈতন্য দেহের পাশেই বসে আছে চন্দ্রিমা আর নিলয়। মাথার কাছে রয়েছে কাঞ্চনা। অন্ধকারের প্রতি অনিরুদ্ধর প্রবল ভয়। কালো কুৎসিত আধার যেন চেপে ধরে ওর গলা। অতীতের এক চেনা আগ্রাসী ভয় পাগল করে তোলে ছেলেটাকে।
সাধারণ বোধ বুদ্ধি বিলীন হয়ে যায় সেই মুহূর্তে। অনিরুদ্ধর বয়স তখন 8 কি 9। ওর বাবা শহরের এক প্রখ্যাত উকিল ছিলেন। আইনের নানা মারপ্যাঁচ দিয়ে সলভ করতেন যাবতীয় জটিল কেস। ফলত তার শত্রুর সংখ্যা নেহাতি কিছু কম ছিল না। একদিন গভীর রাতে নিজের বাড়িতেই সুপারি কিলারের দ্বারা মার্ডার হন তিনি। তখন পরিকল্পিতভাবে অন্ধকার করে দেওয়া হয়েছিল সমগ্র বাড়িটাকে। এক অসহায় শিশু অন্ধকারে টের পায় খুন হয়ে যাচ্ছে তার বাবা। এই ঘটনা মনের মধ্যে গভীর দাগ কেটে দেয় চিরতরে। তারপর থেকেই অন্ধকারের প্রতি ওর এই অমানবিক ভীতির সঞ্চার ঘটে। নানান মনোবিদের চেম্বারে ঘুরে ঘুরেও কোনো সুরাহা হয়নি। এভাবেই ও মানিয়ে নিয়েছে নিজেকে। কলকাতার যে স্থানে অনি থাকে সেখানে লোডশেডিংয়ের ঝামেলা নেই বললেই চলে। তাছাড়া বিলাসবহুল ফ্ল্যাটে থাকার নানা সুবিধের তালিকার মধ্যে অন্যতম প্রধান একটি হল লোডশেডিং হলেও বিদ্যুৎ থাকার সুবিধা। একটা দীর্ঘশ্বাসের সাথে নিচু গলায় গর্জন করে উঠল অনামিকা। নিলয়, আমরা যখন এই ঘরে ঢুকলাম তখন তো তুই এখানে ছিলিস না। কোথায় গিয়েছিলিস তুই? আমি 5 মিনিটের জন্য হালকা হতে বাইরে গিয়েছিলাম। আর তার মধ্যে যে এমন লোডশেডিং হয়ে যাবে তার কে জানতো বল। ভোরের আলো ফোটার সাথে কর্ণগোচর হলো নানান পাখির মধুময় গুনগুনানি। একটা অস্পষ্ট চাপা আর্তনাদে নিদ্রাভঙ্গ হলো অনামিকার। অনিরুদ্ধর ভুরু দুটো তীর তীর করে কাঁপছে, আর মুখ দিয়ে অনর্গল বের হচ্ছে সামান্য কিছু আবছা শব্দ। দু কোনোইয়ে ভর দিয়ে বিছানায় হেলান দিয়ে উঠে বসল সে। কি রে, এখন কেমন লাগছে? হ্যাঁ, এমনিতে সব ওকে, বাট মাথাটা একটু ঝিমঝিম করছে। তুই রেস্ট নে, আমি কড়া করে 1 কাপ চা করে আনছি। সরলাদি এখনো আসেনি। অনু, বাকিরা সব কোথায়? ওরা পাশের ঘরে ঘুমোচ্ছে, তোর কাছেই ছিল সারা রাত, খানিক আগেই গেল। আর কোনো কথা না বলে ঘরের চৌকাঠ পেরিয়ে চলে গেল অনু। একাকী ঘরে অনিরুদ্ধর মস্তিষ্কে ভেসে উঠল রাতের ওই অপার্থিব ঘটনার কিছু ছেঁড়া ছেঁড়া সংক্ষিপ্ত রূপ। আস্তে আস্তে সমস্ত কিছু মনে পড়তেই একটা ঠান্ডা রক্তস্রোত যেন শরীরের সকল পেশি অবশ করে দিল। হাতের তালু ঘামতে শুরু করলো নিজের অজান্তেই। কি আবার এত ভাবতে বসলি? এনে চা খা, ভালো লাগবে। কথাগুলো কানে আসতেই অনিরুদ্ধ দেখল হাতে গরম চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে অনু। হ্যাঁ দে। অনামিকা তপ্ত চায়ের কাপখানা অনিরুদ্ধর হাতে তুলে দিল। একটা লম্বা চুমুকের সাথে অনিরুদ্ধ একটু ইতস্তত করে বলল, আচ্ছা অনু, কাল রাতে আমার সাথে কি হয়েছিল তোরা কি কিছু জানিস? ঠোঁট উল্টে এবং মাথাটা ডান থেকে বাম দিকে সমানভাবে নাড়িয়ে অনামিকা বুঝিয়ে দিল সে বা তারা এ ব্যাপারে কিছুই জানে না। জানিস অনু, কাল রাতে যে কি ঘটেছিল সঠিকভাবে না পুরোটা মনে না পড়লেও যতটুকু মনে পড়ছে সেটা খানিকটা এই রকম। অনিরুদ্ধ এবার চা পানের সাথে শুরু করল সেই বিবরণ। কিছু কথা বলার পর অনামিকার মুখ পানে নজর যেতেই অকস্মাৎ বুকটা ছ্যাঁত করে উঠল ওর। একটা অনৈসর্গিক শিরশিরে অনুভূতি ধাক্কা দিল অনিরুদ্ধকে। হিমবাহের মতো ঠান্ডা একদল হাওয়া কোথা থেকে ছুটে এসে গায়ে কাঁটা ধরিয়ে দিল। অমঙ্গলজনক আবহাওয়ায় আচ্ছাদিত হলো ঘরের প্রতিটি কোণা। ভালোভাবে একদৃষ্টে অনুর দিকে তাকালো অনিরুদ্ধ। কি অপূর্ব মোহময়ীর মতো দেখতে লাগছে ওকে। সামনের কিছু অবাধ্য আগোছালো চুল হাওয়ার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। ঠোঁটের কোণে জন্ম নিয়েছে এক চিলতে হাসি, কিন্তু এ কি? অনামিকার দু চোখের মণি অমন কালো থেকে সাদা বর্ণের হচ্ছে কিভাবে? আর ঠোঁটের হাসিটাই বা এমন বঙ্কিম রূপ নিচ্ছে কেন? ঠোঁটের কিছু অংশ ফাঁক হতেই ঝকঝকে বিভৎস লম্বাটে দাঁতগুলো বেরিয়ে পড়ল।
একটা ঘ্যাড় ঘ্যাড়ে স্বর বেরিয়ে এলো তা থেকে। না না, এমন কণ্ঠস্বর মোটেই অনামিকার নয়। এসব কি ঘটছে তবে? প্রবল উত্তেজনায় অনিরুদ্ধর বুক হাঁপড়ের মতো ওঠানামা শুরু করলো। এক ফাঁকে কে যেন দৃষ্টির অগোচরে অদৃশ্য হতে বাতাসে মিশিয়ে দিল এক সাংঘাতিক জঘন্য গন্ধের উপাদান। এবার অনুর মুখ থেকে যে কণ্ঠ বাহির হলো তা সম্পূর্ণ নিশ্চিত করে দেয় এই গলা আদতেও তার নয়, বরং অপেক্ষাকৃত মিহি কোনো স্বল্প বয়সীর। অনুর এই বদল দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিছানার মধ্যে বেশ কিছুটা পিছিয়ে গেল অনি, কিন্তু সেই দূরত্ব এক ফোঁটাও বাড়তে দিল না অনামিকা। অনির পিছিয়ে যাওয়ার সাথে তালে তাল মিলিয়ে সেও এগিয়ে এলো। ভয়ে কাতর ফ্যাকাশে হয়ে নেতিয়ে পড়া দেহটার উপর ঝুঁকে পড়তেই গত রাতের মতো গরম নিঃশ্বাসের হালকা মুহুমুহু এসে আঁচড় কাটল অনির সর্বাঙ্গে। মাথাটা বনবন করে ঘুরতে শুরু করলো তার। সরলাদি এসে পড়েছে অনু, এখনো অনিরুদ্ধর জ্ঞান ফেরেনি। কথাগুলো জোরালোভাবে বলতে বলতেই অন্দরে প্রবেশ করল চন্দ্রিমা। প্রবেশকারীর পায়ের আওয়াজ ও তীব্র কণ্ঠস্বরে দৈহিক আমূল পরিবর্তন এলো অনামিকার শরীর জুড়ে। কোনো রকমে নিজেকে সামলে ধপ করে বিছানায় বসে পড়ল সে। মুখ তুলতেই নিষ্পাপ ফ্যালফ্যালে ভাবে তাকালো। তার নয়নমণি বর্তমানে কুচকুচে কালো, কণ্ঠস্বরও সম্পূর্ণ স্বাভাবিক। সে যে কিছুক্ষণ আগেই এক আহত বাঘিনীর মতো পাশবিক যুদ্ধে সামিল হয়েছিল সে বিষয় বিন্দুমাত্র স্মরণ নেই। সাময়িক বিহ্বলতা কাটিয়ে উঠতেই অনামিকা ক্লান্ততার সাথে বলল, কি হয়েছিল আমার? চন্দ্রিমা অনামিকার কাঁধে হাত দিয়ে শান্ত গলায় বলল, প্রশ্নটা তো আমাদের করা উচিত। তুই ওইভাবে অনিরুদ্ধর উপর ঝাঁপিয়ে পড়েছিলি কেন? তুই ঠিক আছিস তো অনি? হাতের ইশারায় অনিরুদ্ধ ঠিক আছে বোঝালেও তাকে দেখে বেশ বোঝা গেল তার করুণ দশা। একাধিকবার মস্তিষ্কে প্রবল চাপ দেওয়ার পরেও কিছুই মনের ক্যানভাসে ভেসে উঠছে না দেখে নিজের এমন আচরণের জন্য লজ্জিত ভাব ফুটে উঠল অনুর মুখ জুড়ে। যা হবার তা হয়ে গেছে। তোরা বাইরে চল, সরলা দিয়ে একটা স্পেশাল মশলা না মালাই চা করছে। কাঞ্চনা আর নিলয়ও ফ্রেশ হয়ে ওয়েট করছে তোদের জন্য। আমি সেটা বলতেই এসেছিলাম। অনি, কাল রাতে নাকি তুমি জ্ঞান হারিয়েছিলে? হ্যাঁ সরলাদি, শরীরটা একটু খারাপ হয়েছিল। আমতা আমতা করে অধিক কৌতূহলের সাথে কাঞ্চনা কি যেন একটা বলবো বলবো করেও বলেই ফেলল। আচ্ছা সরলাদি, তুমি কালকে রাতে অমনভাবে ছুটে চলে গেলে কেন? সকলে এই প্রশ্নে উদ্বিগ্ন মুখে ওর প্রতি চোখ চাওয়াচাই করল। তাদের অনুমান সরলাদি এবার নির্ঘাত ভয়ানক রেখে যাবে। তার ব্যক্তিগত জীবনের নিজস্ব কিছু দিক সে সবার সাথে ভাগ করে নিতে অনিচ্ছা প্রকাশ করতেই পারে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এবারে তেমন কিছুই হলো না। রাগ কিংবা অশ্রুধারার পরিবর্তে তার মুখমণ্ডল ভরে উঠল এক আশ্চর্য রকমের ভাবলেশীনতায়। তোমাদের তো কালকেই বলেছি আমার 2 মেয়ে, তার মধ্যে বড় মেয়ে পারুল আজ থেকে। কথাটা শুনতেই প্রত্যেকের ভাষাহীন চোখ ভর্তি হলো বেদনাতে। কারোর মুখ দিয়ে বের হলো না একটিও আওয়াজ। পরিবেশ এতটাই নিস্তব্ধ হলো যে পিন পতনের শব্দও শোনা যায় অনায়াসে। ওই পূবের জানালা দিয়ে যে ইদারা আর ছাতিমতলা দেখা যায়, ওখান বড্ড প্রিয় ছিল বড় খুকির। ওই ছাতিম গাছের সাথে বাঁধা এক দোলনায় দিনের বেশিরভাগ সময় কাটাতো খুকি। একদিন দুর্যোগের রাতে সারা রাত্রি মেয়েটা বাড়ি ফিরল না। আমি সে কথা জানতেও পারলাম না। জ্বরের ঘোরে আমি তখন শয্যাশায়ী। সকাল হতেই ছোট খুকি কনকের মুখে কথাখানা শুনে এক অজানা আশঙ্কাকে বুকে নিয়ে বের হলাম পারুলের খোঁজে। মাঝে মধ্যে মনে হলো রাতের ওই ভীষণ ঝড় ঝঞ্ঝার কারণে হয়তো মেয়েটা বাড়ি ফিরতে পারেনি, আশ্রয় নিয়েছে কারোর গৃহে। তবে এই ভাবনার তুলনায়
বিপদের সম্ভাবনাটাই মনকে যেন অধিক পরিমাণে বিষিয়ে দিচ্ছিল। বিভিন্ন পড়শিসহ অধিকাংশ গ্রামবাসী দৌড়ে দৌড়ে গিয়েও যখন বড় খুকির কোনো সংবাদ পেলাম না, তখন মাথায় এলো পরাণের বউ উর্মিমালার কথা। পারুল উর্মি মামিকে বড্ড ভালোবাসতো। যখনই সময় পেত পরাণের ভিটে এসে উর্মি মামির হাতে হাতে বিভিন্ন কাজ করত আর ছোট্ট চিমটির সাথে পুতুল নিয়ে খেলতো। পা চালিয়ে ছুটে এলাম পরাণের কাছে, কিন্তু না, মেয়েটা এখানেও নেই। তারপর একরাশ হতাশা আর একগুচ্ছ দুশ্চিন্তাকে সঙ্গী করে মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে পৌঁছালাম ওই ছাতিম তলায়। শূন্য দোলনাটা কেমন বেমানানভাবে বিনা হাওয়ায় দুলছে, তা দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। ক্লান্ত শরীরে গাছের গোড়ায় ঠেস দিয়ে বসতেই যাব এমন সময় যেন কেউ একেবারে কানে মুখ ঠেকিয়ে বলল, একবার কুয়োটা দেখো, একবার কুয়োর ভেতরটা দেখো। মা, আমি এখানে পড়ে রয়েছি, একবার দেখো। হ্যাঁ, বিশ্বাস করো তোমরা, এ কথা আমি সত্যি পারুলের কণ্ঠে শুনেছিলাম। সেদিন না হলে আমার মাথাতেই আসতো না কুয়োর ভেতর দেখার কথা। আমি আমি হয়তো আবার বাড়ির পথেই হাঁটা দিতাম। অলসভাবে এগিয়ে গেলাম ইদারাটার দিকে। দুটি ধাপ ওপরে উঠে অল্প কিছুটা হেঁট হয়ে তাকালাম নিচ পানে। আর তারপর ভয়ার্থ আমার বড় খুকির থ্যাতলানো নিথর শরীরটা। এই শোক একজন মায়ের পক্ষে যে কতটা ভয়ঙ্কর তা তোমাদের ভাষায় বলে বোঝানো যাবে না। দেহটা উদ্ধার করে মাটিতে রাখলো ওরা। পচা পাকের দুর্গন্ধে ভরে উঠল চারিদিকে। চটচটে কাদার আস্তরণ ছাপিয়ে ফুটে উঠেছে তরল রক্তের নদী। তবে মাথাটা যেন দুভাগে বিভক্ত হয়ে গেছে। কর্দমাক্ত আতখোলা দু চক্ষু বিভৎস ঘোলাটে। বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। কদিন ধরে চলল নানান তদন্ত, কিন্তু মৃত্যুর কারণ সঠিক পরিষ্কার হলো না। লোকমুখে ছড়িয়ে গেল পারুল নিশ্চয় খেলার ছলে কুয়োর মাথায় উঠেছিল এবং সেখান থেকে পড়ে গিয়েই এই বিপত্তি। লোকে যাই বলুক, আমি আজও মেনে নিতে পারিনি ও যুক্তি। কারণ আমি জানতাম আমার মেয়ে বাচ্চা হলেও নির্বোধ ছিল না। চিমটি আর কনককে সে কতবার সতর্ক করেছে ওই কুয়োতে না উঠতে, নিচের দিকে না ঝুঁকতে। সে কিনা নিজেই এ ভুল করবে? এত দূর বলার পর একটা বুক ফাটা দীর্ঘশ্বাস আর কিছুটা টলটলে জল গড়িয়ে গেল সরলার চোখ থেকে। ইতিমধ্যে আবার বলা শুরু করলো সে। পারুলের মৃত্যুর দিন 15 যেতে না যেতেই কুসুম ঘরে রটে গেল ওর আত্মা নাকি মুক্তি পায়নি। গ্রামের বহু মানুষ যাতায়াতের পথে একটা বাচ্চা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে ওই ইদারার কাছে। প্রথম ব্যাপারটা আমারও অবিশ্বাস্য লাগলেও বেশ কটা দিন যেতে যেতেই বুঝলাম সত্যি এক ছায়া শরীর নেমে আসে ওখানে রাতের আধার নামার সাথে সাথেই। ছাতিম গাছের ডালে টাঙানো দোলনায় ক্যাচ কোচ শব্দ তুলে দোল খায় প্রাণের সুখে, ঠিক যেমনভাবে আমার পারুল দুলত, একদম সেইভাবে। আবার কখনো সখনো উজ্জ্বল সাদা ঘষা কাছের মতো চোখে কাকে যেন খোঁজে, পরাণের বাড়ির দিকে তাকিয়ে বোধহয় ওর উর্মি মামিকে কিংবা চিমটেকে। দুজনেই ওর খুব প্রিয় ছিল কি না। গায়ের উন্নয়ন কমিটি চাঁদা তুলে একজন নামকরা তান্ত্রিককে ডেকে আনে। 3 রাত্রি যাবৎ যাগযজ্ঞ করা হলো।
গাছ সহ কুয়োটাকে মন্ত্র বলে বেঁধে দিলেন তিনি এবং সকলকে ওই স্থানে যেতে নিষেধ করলেন। তবে গায়ের মানুষের মন থেকে ভয় কাটল না কিছুতেই। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য ভেঙে ফেলতে চাইল ওই দ্বারা, কিন্তু অজ্ঞাত কোনো কারণে ওটা ভাঙা গেল না। একের পর এক শাবল টাঙির আঘাতেও একটি ইটও খসে পড়ল না। অবশেষে ব্যর্থ হয়ে বাঁশের বেড়া দিয়ে সমগ্র পাথরে অঞ্চলটা ঘিরে দিল ওরা। রোদ ঝড় বৃষ্টির কবলে সে বেড়া আজ আর না থাকলেও ওখানে এখনো পা রাখে না কেউ। দুদিন বাদেই পারুলের ৮ম মৃত্যুবার্ষিকী। তোমরা তো এখানেই থাকবে, সেদিন না হয় দুপুরে যাবে আমার ঘরকে। এই গরিব দিদির বাড়িতে দুমুঠো অন্ন মুখে তুলবে। কথাগুলো সমাপ্ত হলো না, অথচ চোখে বিন্দু বিন্দু জল জমতে থাকে। বহু যন্ত্রণাকে চেপে দিয়ে সরলাদি একটা মোলায়েম হাসি উপহার দিয়ে পরিবেশটা কিছুটা হালকা করতে চাইল। সমগ্র পরিবেশ ভরে উঠল এক বিষণ্ণতায়। এমন এক ঘটনায় যে ঠিক কি সান্ত্বনা দিতে হয় তা তারা জানে না কেউই। এই দেখো, এই সমস্ত কথা শুনতে শুনতে তো চাগুলোই জুড়িয়ে জল হয়ে গেল। দাও একবার গরম করে আনি। চা সমেত কাপগুলো ট্রেতে বসিয়ে রান্নাঘরের দিকে চলে গেল সরলাদি। মাঝে মাঝে গাছপালার ফাঁক ফোঁকর দিয়ে বয়ে আসা শোঁ শোঁ শব্দের বাতাস কেমন যেন এক অপার্থিব ভয়াবহতার সংকেত দিচ্ছে বারংবার। পাশের ফাঁকা জায়গাটা থেকে একটা মোরগ ডেকে উঠল। কাঞ্চনা বলল, এই একবার ওই ইদারাটার কাছে যাবি? তুই কি খেপেছিস? কুয়োটার ইতিহাস জেনেও ওখানে যাবার কথা ভাবছিস কি করে? অজান্তে প্রথমবার গিয়েছি, কিন্তু তা বলে আর নয়। তোরা যাবি যা, আমি কিছুতেই যাব না ওখানে। কথাগুলো ঝড়ের গতিতে বলে চলল চন্দ্রিমা। অনামিকা কড়া সুরে দুজনের বাগবিতণ্ডা থামালো। প্লিজ একটু চুপ কর তোরা, আমরা সবাই মিলে নদীতে যাব, তাহলে হবে তো? ডান থেকে বাম দিকে সামান্য মাথা নাড়ালো উভয়েই। নদীর শীতল জলে পা ডুবিয়ে বেশ কিছুক্ষণ বসে স্নান সেরে বাড়ি ফিরল ওরা। দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার মিটতেই সরলাদিও চলে গেল। যে যার মতো গা হেলালো, কিন্তু অনিরুদ্ধর কিছুতেই ঘুমোতে ইচ্ছে করল না। মন চাইছে পূর্বের জানলার পাল্লা খুলে বাইরের পানে তাকাতে। কোনো এক গভীর সম্মোহনী শক্তি যেন টানছে তাকে ওখানে বারবার যাবার জন্য। অনিরুদ্ধর মনের মধ্যে যে কালবৈশাখীর ঝড় উঠেছে, বুকে বল এনে কম্পমান পায়ে টলতে টলতে সেদিকে গিয়ে খুলে দিল জানলার কপাট। নিমেষেই মিঠে রোদ ঢুকে এলো ঘরে। কিছু সময় পর হঠাৎই ওর চোখে মুখে একটা আতঙ্কের রেখাচিত্র ফুটতে আরম্ভ করল। দূরে যেন অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ চোখ ডোলে নিয়ে ফের তাকায় সেদিকে। আর এবার সে সত্যি টের পেল নিখুঁত একটা স্বচ্ছ দেহ যেন দাঁড়িয়ে আছে ওখানে। সেও অনিকে হাত উঁচিয়ে অভিবাদন জানাতে চাইছে বোধ হয়। একটা অমূলক ভয় চেপে ধরল ওকে। দুই হাতের মুঠোয় লোহার শিক ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যেন নিদ্রাদেবী নেমে এলেন দু চোখ জুড়ে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ ও কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে। নয়নে নয়নে কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ ও কুসুম চয়নে। গানের সুর কানে পৌঁছতেই ধড়মড়িয়ে বিছানায় উঠে বসল অনিরুদ্ধ। ঘরের সর্বত্র ছেয়ে গেছে আলো আঁধারির মায়ার খেলায়। বিকেল শেষ হয়ে সাঁঝবেলা নেমেছে। একটা মিহি অস্পষ্ট মেয়েলি কণ্ঠের সঙ্গীত ভেসে আসছে কোথা থেকে।
গানের সাথে এবার পাওয়া গেল ক্যাচ ক্যাচ মৃদু একটা শব্দ। শব্দের উৎপত্তি জানা গেল জানলার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই। ছাতিম গাছের ডালে বাঁধা একখানা দোলনায় বসে দোল খাচ্ছে কেউ। অন্ধকারে তাকে বোঝা যাচ্ছে না কিছুতেই। সম্ভবত গানটা সেই গাইছে, কিন্তু মেয়েটা কে? আচমকা পিঠে একটা হাতের স্পর্শ অনুভব করতেই বুকটা লাফিয়ে উঠল অনির। মুখ ফেরাতে অনুকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। আচ্ছা অনু, ওই ছাতিম গাছটায় তো কোনো দোলনা ছিল না, তাই না? আমি কিন্তু এর আগে কোনো দোলনা দেখিনি ওখানে। আর এই সন্ধ্যার সময় কেই বা দোল খাচ্ছে? অনিরুদ্ধর কথায় ভুরু কুঁচকে গেল অনুর। তার চোখে মুখে একটা অচেনা অভিব্যক্তি খেলে যায়। কি বলছিস? ওখানে দোলনা আছে? তুই সরে আয়, আমি দেখছি। কই রে অনি, গাছের সাথে তো কোনো দোলনাই নেই। মানুষ তো কোন ছাড়। কি দেখতে কি দেখেছিস হয়তো দুর্বল শরীরে। পর্দা টেনে জানলা লক করে দিল অনু। তুই রেস্ট নে, আমি একবার বাথরুমে যাচ্ছি। কেটেছে একেলা বিরহের বেলা আকাশ ও কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে, নয়নে নয়নে। গুনগুন করে গানটা গাইতে গাইতে মিলিয়ে গেল অনু। ঝাপসা আলো আধারিতে বেশ দৃশ্যমান হলো তার জটিল হাসিময় মুখ। কেমন আছো মামা? আচ্ছা, তুমি এখনো অন্ধকারে সেই রকমই ভয় পাও? আচ্ছা আচ্ছা মামা, কুসুমগড়ে 7 বছর কেন আসোনি তুমি? নিহাতি কাজের চাপ, নাকি নাকি কোনো সত্যকে চাপা দেওয়ার প্রচেষ্টা? তবে সত্য যে পুষ্পের ন্যায়, সে যে একটা একটা করে পাপড়ি উন্মোচিত হয়ে জনসমক্ষে ফুটে উঠবে একদিন। হ্যাঁ, এরপর সে ছায়া মানবী আর কোনো কথা না বলে রাতের নির্জনতা খান খান করে ধূর্ত হাসি হাসতে শুরু করলো এবং হাতের আঙুল দ্বারা এক অদ্ভুত ভঙ্গির মাধ্যমে বলতে শুরু করলো, এসো আমার সাথে, এসো, দেরি করো না, তাড়াতাড়ি এসো, এসো। নিশি ডাকের মতো কুহকিনীর আহ্বানে চক্ষুদ্বয় উন্মোচিত করল অনিরুদ্ধ। তবে বর্তমানে তার নজর মরা মাছের মতো স্থির। তার সেই নজরে প্রাণের বিন্দুমাত্র লেশ নেই। পুরোপুরিভাবে সে সম্মোহিত ওই মায়াবিনীর ডাকে। ছায়া মানবী আস্তে আস্তে প্রবেশ করছে এক ঘন কালো জগতে, আর তার গতিপথ অনুসরণ করছে অনিরুদ্ধ। হুতুম প্যাঁচার কর্কশ ধ্বনি ভেসে আসছে জমাট বাঁধা মধ্যরাতে। স্বতন্ত্র প্রহরীর মতো দণ্ডায়মান কোনো উদ্ভিদের বুক থেকে মাঝে মাঝে ভয়ের শিহরণ জাগানো হুঙ্কার ছাড়ছে সাপদের দল। উত্তরের হিমেল বায়ুর সহিত মিলিত হয়েছে কোনো মিষ্টি ফুলের গন্ধ। ঊর্ধ্ব গগনে তাকাতেই দেখা গেল কাস্তের মতো বাঁকা এক ফালি চাঁদ, তবে চাঁদের রং যেন একটু বেশি পরিমাণে লালচে আজ। পদতলের শুষ্ক মাটি আর ছাতিম গাছটা জানান দিল অনর্থক কিছু হবার। অপরূপ সৌন্দর্যে ভরা এই মায়াময় নৈশ পরিবেশের বুকে ঝড় তুলছে একটা বেখাপ্পা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। কিছুক্ষণ বাদে বাদেই প্রাণপণে চিৎকার করে উঠছে কুকুরটা। সেই ছায়ামূর্তি অন্তিমবারের জন্য তাকালো পিছন ফিরে। তার মুখমণ্ডল উজ্জ্বল হয়েছে কোনো সুপ্ত বাসনা পূরণের লক্ষ্যে। নুপুরের রিনিঝিনি আওয়াজটা
থমকে গেছে। ইদারার দুটো ধাপ অতিক্রম করে একটা প্রকাণ্ড লাফ দিল বৃহৎ গহীন গহ্বরে। তার আদেশ লঙ্ঘন করার সাহস দেখালো না অনিরুদ্ধ। সিঁড়িতে পা রেখে সেই দেহটাকে ঠেলে দিতেই যাবে এমন সময় একটা হ্যাঁচকাটানে হুড়মুড়িয়ে পেছনের মাটিতে মুখ থুবড়ে পড়ল সে। রাগে গজগজ করতে করতে পাগলের মতো তারস্বরে কাঞ্চনা বলে উঠল, হোয়াট ইজ ইট অনিরুদ্ধ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কুয়োয় ঝাঁপিয়ে সুইসাইড করতে যাচ্ছিলি? হে ঈশ্বর, কি হয়েছে তোর? ভাগ্যিস চকলেটের ডাকে ঘুমটা ভাঙলো, তা না হলে তো। ঘুম ভাঙতেই দেখি অনামিকা আর তুই উধাও, তারপরে চকলেটই তো আমাকে এখানে নিয়ে এলো। হতবাক হয়ে কাঞ্চনার বলা কথাগুলো শুনছিল অনি, আর মনে মনে নিজের কার্যকলাপে যেন আকাশ থেকে পড়ছিল। চন্দ্রিমা, নিলয়, দেখ দেখ তোরা অনেক কি বিপদটাই না ঘটাচ্ছিল, দেখ। ঘরে ঢুকে সে সংবাদ দিতেই ক্ষণিকের মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ নেমে এলো উপস্থিত প্রত্যেকের মাঝে। সময় আরো আধ ঘন্টা এগিয়ে যাওয়ার পর কম্পমান আলোক শিখা হাতে নিয়ে সদর দরজা পেরিয়ে ভেতরে এলো অনামিকা। আলু থালু চুল মুখে নেমেছে, দৃষ্টি তীক্ষ্ণ ও কঠিন, সমগ্র শরীর ঢাকা একটা চাদরে। অনামিকা, এত রাতে কোথায় গিয়েছিলিস? তার মুখের রেখা কঠিন থেকে আরো কঠিনতর হয়ে ওঠে। তার সেই দৃষ্টি যেন ভস্ম করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। অদ্ভুত প্রখর দৃষ্টিতে সে তাকালো কাঞ্চনার দিকে, তারপর সপাটে উত্তর দিল, আমি যেখানেই যাই তাতে তোদের কি? রাতের বেলা একবার গ্রামটা ঘুরতে বের হয়েছিলাম। তার এই বেপরোয়া জবাবে আর কথা বাড়ালো না কেউই। কিন্তু চকলেট কিছু বুঝে ওঠার আগেই ছুটে গিয়ে করে দুবার ডেকে চাদরের নিচের অংশটা ধরে টান মারতেই সঙ্গে সঙ্গে খসে পড়ল দেহের আচ্ছাদন। সকলে বিস্ময়ের সাথে দেখল অনুর শরীর জুড়ে কেবলই কাঁচা মাটির ছোঁয়া। কেউ কিছু জিজ্ঞেস করার পূর্বেই আগে ভাগে সে উত্তর দিল, পা হড়কে পড়ে গেছিলাম, তাই এই অবস্থা। অনিরুদ্ধর দিকে তাকিয়ে যেন ফুঁসে উঠল অনামিকা। গনগনে চোখে অন্তিমবারের জন্য তাকালো কাঞ্চনার দিকে। লে হালুয়া, অনু কোনো কারণে রেগে আছে বলতো? কিন্তু কিন্তু আমরা আবার ওর কোন বারন্ত ভাতে উড়ন্ত ছাই ফেললাম জানি না বাবা। সেই কথায় কান না দিয়ে অনামিকা ততক্ষণে কল ঘরের দরজা বন্ধ করে ঠান্ডা জল শরীরে ঢেলে নিজের ক্রোধ প্রশমিত করতে শুরু করেছে। সুগন্ধি ধূপ আর রজনীগন্ধার মধুর গন্ধে মন স্নিগ্ধ শান্তিতে ভরে যাচ্ছে। সামনের টেবিলের ওপর সাদা কাপড়ের ঠিক মাঝে একটা হাত পাঁচিকের ফটো ফ্রেম। মোমবাতির সামান্য স্বর্ণালী আলোয় কাঁচের ভিতরকার সেই মুখ কি অতীব মাত্রায় প্রাণবন্ত হয়ে উঠেছে। মাথার লম্বা চুলের ঢাল বেনি করে বাঁধা, কপালের মাঝে একটা ছোট্ট কালো টিপ। হরিণের মতো ডাগর আঁখিতে বিরাজ করছে কৃষ্ণবর্ণের মায়া কাজল। সরু নাকের নিচে গোলাপি ঠোঁটে চওড়া অথচ বিমর্ষ হাসির রেশ। কে বলবে এমন সুন্দর বাচ্চা মেয়েটা অকালে ইহলোকের মায়া ত্যাগ করেছে। অনামিকা সজল চোখে ফুলের তোড়াটা নামিয়ে রাখল পারুলের ছবির সম্মুখে। সকলে পারুলের ছবির কাছে বসলেও ভীত সন্ত্রস্ত মুখে বেশ খানিক তফাতে দাঁড়িয়ে রইল অনিরুদ্ধ। মেঘমুক্ত ঝকঝকে আকাশটা হঠাৎই কেমন মেঘময় হয়ে উঠেছে ধীরে ধীরে। ও বেলার দিকে নিশ্চয়ই বৃষ্টি হবে। দুপুর গড়িয়ে বিকেলের সূচনা হতেই মেঘের গর্জনে বুক কেঁপে উঠল। সরলার ঘর থেকে বাড়ি ফিরতেই শুরু হলো এক মারাত্মক ধূলিঝড়। একের পর এক বাজ পড়ার শব্দে কানে যেন তালা লেগে যায়। ফোঁটায় ফোঁটায় নামলো বৃষ্টির ক্ষুদ্র কণা। প্রাকৃতিক প্রতিকূলতায় ঢেকে গেল গোটা কুসুম গড়ের আকাশ। এরপরই একটা প্রবল সাদাটে আলোর ছটা আর বিকট শব্দে বাজ পড়ল সামনের একটা তাল গাছে।
অন্ধকারে ডুবে গেল গা। তাল গাছের মাথাটা দাউ দাউ করে জ্বলছে। জ্বলন্ত গাছের বিভিন্ন অংশ আগুন সমেত ঝরে ঝরে খসে খসে পড়ছে মাটিতে। ইমার্জেন্সি ল্যাম্প বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে অনিরুদ্ধ। তার সর্বাঙ্গে একটা কাঁপুনি শুরু হয়েছে কিছুক্ষণ অন্তর অন্তর। বিদ্যুতের রূপালী ঝলকে তিমিরাচ্ছন্ন ভূপ্রকৃতির বুকে আলোড়নের সৃষ্টি হচ্ছে। অনামিকা একটা ছুচালো রহস্যময় হাসি উপহার দিয়ে এক গ্লাস জল বাড়িয়ে দিল নিলয়ের দিকে। নিলয়, তোর তো মাথা যন্ত্রণা করছিল, এই নে ওষুধটা খা। অনামিকা সৌজন্যের হাসি হেসে নিলয়ের হাতে তুলে দিল একটা ট্যাবলেট আর জলপূর্ণ গ্লাসটা। থ্যাংক ইউ অনু, সত্যি মাথাটা খুব যন্ত্রণা করছে। নিলয় ঢকঢক করে অর্ধেকের বেশি জল খেয়ে ট্যাবলেটটাও মুখে পুরল। কাঞ্চনা ফোনের সুইচ অফ করতেই যাবে এমন সময় একটা আননোন নাম্বার থেকে ফোন ঢুকছে দেখে রিসিভ করে কানে ধরতেই শোনা গেল, হ্যালো কাঞ্চনা, আমি সরলা দিদি বলছি। আমি না এই ঝড়ের রাতে তোমাদের কাছে যাব না, তবে চিন্তা নেই, পাড়ার একটা ছেলের হাত দিয়ে আমি তোমাদের খাবার পাঠিয়ে দেবো। এরপর একটা শব্দ করে ফোনটা কেটে যেতেই সুইচ অফ করে দিল কাঞ্চনা। ঘন্টা তিনেক বাদে যখন বৃষ্টি একটু ধরল, তখন সদর দরজার বাইরে সাইকেলের বেল আর দরজার করাঘাতের আওয়াজ শুনে ছাতা মাথায় বের হয়ে দেখা গেল বাইরে বৃষ্টিতে চুপচুপে ভেজা একটা লিকলিকে বছর 18 ছেলে। কাঞ্চনার হাতে দুখানা বড় বড় টিফিন ক্যারিয়ার তুলে দিয়েই আবারও প্যাডেলে প্রেসার দিয়ে জল জমা রাস্তায় সাইকেল চালিয়ে চলে যায়। ভিজে গাছগাছালির পাতা থেকে টুকটুক করে চুইয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। একটা মোলায়েম দক্ষিণা বাতাসে গায়ে কাঁটা দেয় তার। সদর দরজাটা ভেজিয়ে প্লেটে ডিনার সার্ভ করল কাঞ্চনা। সরলাদি যথেষ্ট পরিমাণে পাঠিয়ে দিয়েছে ফুলকো লুচি আর কষা আলুর দম। সবাই ডিনার করল, কেবল নিলয় ছাড়া। বিছানায় উপুর হয়ে অঘরে ঘুমোচ্ছে সে। ওর ঘুমন্ত শরীর একটু ঠেলে নিজের জায়গা করে নিল অনি। কাঞ্চনা, চন্দ্রিমা আর অনামিকা চলে এলো পাশের ঘরে। চকলেট ও গুটি মেরে শুয়ে পড়ল খাটের তলায়। প্রকৃতির তাণ্ডব আবার নতুন উদ্যমে পুনরায় শুরু হল। ঘুটঘুটে অন্ধকার হতে ভেসে আসছে কেবলই একটানা বৃষ্টির রিমঝিম শব্দ আর ঘন ঘন মেঘের গর্জন। রাতে আর কারেন্ট আসবার কোনো সম্ভাবনা নেই। হ্যারিকেনের স্বল্প হলুদ আলোটা ঘরের দেওয়ালে এক অলৌকিক আলো ছায়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে ধীর গতিতে খুলে গেল। নুপুরের ঝুমঝুম শব্দটা বিছানার প্রান্তভাগে এসে থামল। আজই তোমার শেষ রাত, এসো আমার সঙ্গে, এসো 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 বলছি, এসো। সেই নেশাচ্ছন্ন ধ্বনি কিছুক্ষণ বিড়বিড়িয়ে উচ্চারিত হওয়ার সাথেই বিনা বাক্য ব্যয়ে অনিরুদ্ধ নরম বিছানা পরিত্যাগ করল। রাতের অন্ধকার ছেদন করে ইদারার দিকে এগিয়ে গেল দুটো কায়া। বৃষ্টি এখন থেমেছে, তবে আকাশের মুখ ভার। গুম গুম শব্দে গর্জে উঠছে মেঘ। সেই গর্জন ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। নিশাচর পাখির দলও বোধহয় বের হয়নি এমন ঝড় ঝঞ্ঝার রাতে। পাথুরে জমিতে পদার্পণ করতেই একটা তীব্র মাদকতা ছড়িয়ে গেল সমস্ত স্নায়ুতন্ত্রে। জলের বোতলটা যে কোথায় রাখলাম? কাঞ্চনা জলের বোতলটা হাতরে গলায় ঢালতেই বিষম খেল। ওরা ওরা কারা? বাতায়ন দিয়ে কাদের দেখা যাচ্ছে? কুয়োটার দিকে এগিয়ে যাচ্ছেই বা কেন? তবে একটা শীতল রক্ত প্রবাহ সর সর করে নেমে গেল
কাঞ্চনার শির দাঁড়া বরাবর। এ কি ও অনু কোথায় গেল? এই চন্দ্রিমা, চন্দ্রিমা তাড়াতাড়ি ওঠ, দেখ ঘরে অনু নেই, আর বাইরে কারা যেন কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না রে। কইরে ওঠ, কইরে ওঠ। তীব্র স্বরের ডাকাডাকিতে চন্দ্রিমার ঘুম ভাঙতেই কাঞ্চনা ছুটে আসে দরজার দিকে, কিন্তু এ কি, দরজার ছিটকিনি বাইরে থেকে তুলে দিয়েছে কেউ। চিৎকার চেঁচামেচি আর ধাক্কাধাক্কিতে কোনো কাজ হচ্ছে না দেখে কাঞ্চনা দৌড়ে এলো জানলাটার কাছে। লোহার দণ্ডগুলো বজ্র মুষ্টিতে ধরে টান দিতেই বিশেষ কিছু লাভ হলো না। আমি নিশ্চিত ওদের একজন অনি। যাস না অনি। কাঞ্চনার ব্যাকুল কণ্ঠ গিয়ে পৌঁছলো না তাদের কানে। এদিকে চন্দ্রিমার ব্যাপারটা বোধগম্য হতেই সে একাধিকবার ফোন করলো নিলয়কে। ফোন রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না কিছুতেই। ভয়ে কাঁপুনি শুরু হলো ওদের। অসহায় মেয়ে দুটো এমন পরিস্থিতিতে কি করবে ভেবে নয়, মাথায় একটা আইডিয়া খেলে যেতেই আশার আলো দেখলো কাঞ্চনা। আজ সন্ধ্যার সময় সরলাদি ফোন করেছিল না একটা নাম্বার থেকে, ওটাতেই তো একবার কল করলে হয়। হ্যালো সরলাদি, তুমি তাড়াতাড়ি একবার এসো, এখানে মস্ত বিপদ ঘটতে যাচ্ছে। নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে আবার চিৎকার শুরু করে। যাস না অনি, যাস না। 440 ভোল্টের কারেন্ট খাওয়ার মতন চমকে উঠল ওরা। মনের ভেতর দানা বাঁধা ভয়টাও বাস্তবায়িত হলো। থরথর করে কাঁপতে কাঁপতে কাঞ্চনা আর চন্দ্রিমা বিস্ফারিতভাবে দেখে নিকষ কালো অন্ধকারে আবছা একটা অবয়ব কুয়োর উপরে উঠে দাঁড়ালো এবং 1 সেকেন্ডেরও কালক্ষেপ না করেই ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। ঝাঁপ দিল দ্বিতীয় জন। একটা আত্মচিৎকারের সাথে জ্ঞান হারালো চন্দ্রিমা। চোখ বন্ধ করে নিল কাঞ্চনা। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলতেই শোনা গেল চকলেটের আওয়াজ। বন্ধ দরজার দিকে তাকিয়ে ক্রমাগত ডাকছে চকলেট। ওপার থেকেও আসছে একটু খুটখাট শব্দ। দরজা খুলতেই পড়ি কি মরি করে ভেতরে ঢুকে এলো সরলা। আমি হলফ করে বলছি সরলাদি, অনিরুদ্ধর। ডুকরে কেঁদে ফেলে কাঞ্চনা আর কিছুই বলতে পারল না। হারিকেন হাতে আগে আগে ছুটছে সরলা আর পিছু পিছু কাঞ্চনা। এরপরই বিদ্যুতের ঝলকানিতে যা দৃশ্যমান হলো তাতে ওদের পা যেন মাটিতে পাথরের মতো স্থির হয়ে গেল। কুয়োর ভেতরে যে শুকনো মরা ডালগুলো নেমে গেছে সেগুলোকে যেন ধরে ওপরে উঠে এলো কেউ। তারপর ছাতিম গাছে বাঁধা কোনো এক দোলনায় বসে মৃদু দুলতে আরম্ভ করলো। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। গান থামে, প্রশ্নের প্রত্যুত্তর ভেসে আসে। কেন আমায় চিনতে পেরেছি? পরপর দুটো আর সেই সাদা আলোতেই দেখা গেল অনামিকার দোদুল্যমান শরীরটা। এ কি অনু, তুই কি করছিস এখানে? আর কেই বা ঝাঁপ দিল ওই কুয়োয়? নিমেষেই অনুর চোখ মুখ বিকৃত হয়ে উঠল বোধহয়। অন্ধকারে যেন দুটো চোখ ভাটার ন্যায় জ্বলছে। খিলখিলিয়ে হাসে সে। একটা ঘ্যাড় ঘ্যাড়ে অথচ চেনা কণ্ঠ কর্ণগোচর হতেই পিলে চমকে গেল সরলার। ঠিক করে বলো, তুমি কে? আমাকে চিনতে পারলে না মা? আমি তোমার বড় খুকি পারুল। হারিকেনের ফিকে আলোটা তুলে ধরল সরলা। প্রচন্ড আতঙ্কে শিউরে ওঠে তৎক্ষণাৎ। অনামিকার মুখের আউটলাইনটা যেন পাল্টে যাচ্ছে পারুলের মুখের আদলে। আর ওর গলা থেকে বেরিয়ে আসছে একটা সমবেত স্বর, যার একটি অনামিকার এবং অপরটি পারুলের। সেবার ছিল এমনই এক দুর্যোগের রাত, মেঘের ঘন ঘটার মুষলধারে বৃষ্টি। তোমার জ্বর এসেছে দেখে আমি এলাম উর্মি মামিদের ঘরে, কিন্তু এসে সদর দরজা ঠেলা দিয়ে ভেতরে ঢুকেই দেখি কেউ কোথাও নেই। তারপর মনে পড়ল সকালে চিমটির সাথে যখন খেলছিলাম তখন পরাণ মামা বলেছিল
ওরা নাকি আজ সন্ধ্যের সময় বাড়িতে থাকবে না, পাশের গায়ে যাবে কোনো এক নেমন্তন্ন বাড়িতে। ফিরতে ফিরতে রাত 9টা-10টা হবে। তবে আমরা যাতে বিকেলের কাজগুলো করতে পারি সেজন্য সদর দরজা খোলাই থাকবে। আর ঘরে তালার একখানা করে চাবিকাঠিও আমাকে আগেই দিয়েছিল, যদি কোনো প্রয়োজনীয় দরকারে ঘর খুলতে হয়। আমি যথারীতি বিকেলে এসে যাবতীয় কাজকর্মে হাত দিতে দেখি আকাশ কালো হয়ে গেছে, চাপ চাপ মেঘ, কোন প্রলয় যেন ধেয়ে আসছে। মারাত্মক ঝড়ের তাণ্ডবে নড়ে উঠল বাড়িটা। বৃষ্টির দাপটে ঝাপসা হলো চতুর্দিক। আচমকা গাড়ির শব্দ পেলাম গেটের কাছ থেকে। বৃষ্টির জলে ছাতা মাথায় এগিয়ে আসছে আগন্তুকের মুখ ভালো করে ঠাউর করতেই বুঝলাম অনিমামা। এর আগেও অনিমামাকে 2-4 বার দেখেছিলাম এখানে। গাড়ির ভেতর শুয়েছিল অনামিকা মাসি। বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল নাকি। অনিমামা পরাণ মামার নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে এলো। পরাণ, এই পরাণ, কোথায় রে সব? আগে ওরা তো কেউ ঘরে নেই, পাশের গ্রামে গেছে অনুষ্ঠান বাড়িতে। ও, তা তুমি কে? আমি সরলার মেয়ে পারুল। আচ্ছা, তুমি সরলাদির মেয়ে পারুল। পারুল, একটা ওয়াটার বোতল দাও তো। আমি জলের বোতল দিতেই সে বোতলটা নিয়ে চলে গেল গাড়ির কাছে। কিছু সময় বাদে খালি বোতলটা আমায় দিয়ে জুতো খুলে দাওয়ায় উঠে আসতেই আমি ঘরের দরজার তালা খুলে ভেতরে লাইট ফ্যান অন করে বসতে বলে রান্নাঘরে গেলাম জল বাতাসার খোঁজে। জল বাতাসা নিয়ে আসতে আসতেই একটা চিৎকার কানে এলো। আমি ছুটে এসে দেখি লোডশেডিং হয়েছে। সকল বিজলি বাতি নিভে সাক্ষাৎ মৃত্যুপুরী সমতুল্য হয়ে উঠেছে বাড়িটা। অন্ধকার ঘরের ভেতর অনিমামা কেমন অস্বাভাবিক আচরণ করছে, থরথর করে কাঁপছে আর কলকলিয়ে ঘামছে। কি যেন পকেট থেকে বের করার চেষ্টা করছে বারবার, কিন্তু হাত পা বোধ হয় অসর হয়ে গেছে, তাই প্রতিবারের চেষ্টা ব্যর্থ হচ্ছে। আমি মনে মনে ভাবলাম, কিসের এত ভয় পাচ্ছে অনিমামা? ভূতের? কথাটা ভাবতেই হাসি পেল আমার। ব্যাপারটাতে বেশ মজাই পাচ্ছিলাম আমি। কিছু বাচ্চা অন্ধকারে ভূতের ভয় পায় তা ঠিক, কিন্তু তারা তো চিমটি কিংবা কনকের মতো একেবারে ছোটরা। এত বড় মানুষ কি করে ভূতের ভয় পায়? আমি নিছকি মজার ছলে আস্তে করে দরজার পাল্লাটা টেনে ছিটকিনি তুলে দিয়ে হাসতে হাসতে বললাম, হে বাবা, এত বড় একটা লোক এখনো কেমন অন্ধকারে ভয় পায়? ছি ছি ছি, অন্ধকারে ভয় পায়, অন্ধকারে ভয় পায়, অন্ধকারে ভয় পায়। আমার ওই আমটি যে অমন কাল হবে তখন কি জানতাম। ঘরের ভেতর থেকে চিৎকার শোনা গেল। চারিদিকে চারিদিকে এমন 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 অন্ধকার কেন? আমার ফোনে চার্জ নেই, ভালো চলছে না। পারুল, 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 দরজাটা খোলো, খোলো বলছি। তার চিৎকার রূপ নিল ক্রমে পাগলের প্রলাপে। একটা ধপ করে শব্দ হলো, তারপর নিস্তব্ধ হয়ে গেল ঘরের ভেতরে। কি হলো? অনিমামা ভয়ের চোটে জ্ঞান হারালো নাকি? এই ভেবে দরজা খুলতেই লাফিয়ে হিংস্র পশুর মতো বেরিয়ে এলো সে। তার চোখ মুখের অবস্থা তখন পাল্টে গেছে। খ্যাক খ্যাক করে কিছুটা হেসে সেকেন্ডের ভগ্নাংশের হাতের ধারালো ভারী শাবলটা দিয়ে সোজা বসিয়ে দিল আমার মাথা লক্ষ্য করে। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়লাম মাটিতে। ফিনকি দিয়ে রক্ত ভেসে গেল দুয়ার। একের পর এক শাবলের আঘাতে দুদিকে বিভক্ত হয়ে গেল মাথার খুলি।
এ ভগবান, এ আমি কি করলাম? একটা মেয়েকে খুন করে ফেললাম আমি। হে ঈশ্বর, আমায় আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। কারেন্টের আলোয় উজ্জ্বল দেখায় অনিরুদ্ধর মুখ। তার মুখের বিষণ্ণতা কেটে গিয়ে একটা অস্বস্তিকর ঠান্ডা অনুভূতি ফুটে উঠল যেন। এক পৈশাচিক হাসিতে মত্ত হলো সে। মেয়েটা জানতো না আধার যেমন আমার ভয়ের অনুভূতি দেয়, আবার ঠিক একইভাবে দেয় অসীম শক্তি। খালি মনে হয় অন্ধকারে যে দাঁড়িয়ে আছে সে আমার পরম শত্রু। কোনো ভারী কিছুর আঘাতে শেষ করে দিই তাকে। আরে এমন অন্ধকারই আমার হাতে খুন হয়েছে আমার পোষা বিড়াল মিনি। আর হ্যাঁ, আর 2 বছর আগে পাড়ার ওই ভুলু নামের নেড়ি কুত্তাটাকেও লাঠির বাড়ি মেরেছিলাম আমি। পরদিন সকালে সবাই ভাবলো অ্যাক্সিডেন্টে মরেছে। এবার না হয় তাদের লিস্টে পারুলের নামটাও উঠল। এবার লাশটাকে কোথাও সরাতে হবে। লোক জানাজানি হয়ে গেলে মহাবিপদ। নিঘাত ফাঁসির দড়ি গলায় উঠতে পারে, কিন্তু কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পিছনের ওই কুয়োটাতে ফেলে দিলেই তো সব ল্যাটা চুকে যায়। বডিটাকে নিয়ে ফেলে দেওয়া হলো কুয়োতে। জল দিয়ে পরিষ্কার করলো সমস্ত জায়গাটা। সাক্ষী হিসাবে ফেলে রাখলো না শাবলটাও। দরজায় চাবি দিয়ে কাঠিটা ছুঁড়ে দিল ঝোপে। তারপর আর কি, গাড়িতে উঠে রানিংয়ে বেরিয়ে গেল গ্রাম ছেড়ে। গাড়ির চাকার দাগ কিংবা পায়ের ছাপ মুছে দিল প্রকৃতি তার প্রবল বর্ষণে। এরপর বাকিটা বলবে অনুমাসী। এবার অনামিকার কণ্ঠ পাওয়া গেল। আমি সেদিন সেন্সলেস হয়ে গেলেও অনি যখন পারুলের রক্তাক্ত দেহটা বের করছিল, আমার তখন সেন্স ফিরে এসেছে। গাড়িতে বসে সচক্ষে লুকিয়ে দেখেছি সব। অনিরুদ্ধ একটা নিষ্প্রাণ ফুটফুটে শিশুকে খুন করে নিপুণ হাতে কি সুন্দর যাবতীয় প্রমাণ লোপাট করে গাড়িতে উঠে গেল। ও ভাবতেও পারেনি আমি সির্ফ চোখ বুজে আছি। জ্ঞান এসেছে বহুকাল আগেই। আমরা সেদিন একটা প্রজেক্টের কাজে এদিকটা এসেছিলাম। কলকাতা ফেরার পথে রক্তের ছিটে লাগা জামাটা খুলে ফেলে দিল গঙ্গার জলে। একটা চালাকি হাসিতে ভরে উঠল ওর মুখমণ্ডল। আমি কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। থানাতে গিয়েই বা কি বলবো? প্রমাণ ছাড়া তো কোনো কাজ হবে না। পোস্টমর্টেম রিপোর্টে পারুলের মাথায় গভীর ক্ষতের অস্তিত্ব মিললেও সকলের ধারণা কুয়োতে ঝাঁপ দিয়েই নিচের কোনো ভারী পাথরের সাথে ঠক্কর খেয়ে ওই ক্ষত সৃষ্টি হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্টের কোনো স্পষ্ট ছাপ পাওয়া যায়নি জলে, এবং চটচটে কাদায় নষ্ট হয়ে গেছে তা। আচমকা একদিন রাতে আমার স্বপ্নে দেখা দিল পারু। তারপর থেকে নিয়মিত আসতে শুরু করলো স্বপ্নের মধ্যে। আমায় অনুরোধ করলো আমি যেন একবার ওই কুসুমগড়ে অনিরুদ্ধকে নিয়ে আসি। সে নিজের হাতে তাকে শাস্তি দিতে চায়, সেই স্থানে যেখানে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমিও রাজি হয়ে গেলাম পারুলের কথায়। সত্যি তো, অনিরুদ্ধর মতো একটা পশুর শাস্তি হওয়া দরকার। কিন্তু বিগত 7 বছর ধরে নানা চেষ্টা করে আমি ওকে কিছুতেই এখানে আনতে পারিনি। এইবার এত দিন পর ওর দুর্বলতা জানতে পারলাম আমি। অনিরুদ্ধ অন্ধকারে প্রবল ভয় পেলেও স্বাভাবিক অবস্থায় স্বীকার করতে চায় না মোটেই। ওর দুর্বলতাটা কাজে লাগালাম আমি, উস্কে দিলাম ওকে। বস যেদিন অফিস ছুটির কথা বলল, সেদিন রাতেই বিয়ার কিনে বাড়ি ফেরার পথে তর্ক লাগালাম এই বলে, অনিরুদ্ধ, সেদিন লোডশেডিংয়ের সময় কি ভয়টাই না পেয়েছিলিস তুই? অন্ধকারে যে অমন ভয় কেউ পায় তা আমার জানা ছিল না। গেমে স্নান করে গেছিলিস একেবারে। অফিসের সকলে যদি এই কথাটা জানতে পারে তাহলে তো হেসে অস্থির হয়ে পড়বে তারা। এই না না অনামিকা, তুই কাউকে কিছু বলবি না। আমি আমি মোটেই ভয় পাই না অন্ধকারে। ভয় পাস কি না সেটা এই কলকাতার থেকেও ভালো জানা যাবে কোনো গ্রামের সাইডে ঘুরতে গেলে। গ্রামের বাঁশঝাড়, শেওড়াতলা, অন্ধকারে নিমজ্জিত পুকুর ঘাটে একটা আলাদা ভয়ের অনুভূতি থাকে। চল এই ছুটিটা কোনো গাঁ-গঞ্জ থেকে ঘুরে আসি। আমাদের ঘোরাও হয়ে যাবে আর প্রমাণও হয়ে যাবে যে তুই ভীতু কিনা। কি রে,
রাজি? তুই যদি রাজি হোস তাহলে জানবো তোর সামান্যটুকু সাহস আছে। কি ভাবছিসটা কি? আমার সাহস নেই? আমি 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 রাজি। আমার বা অন্যদের কিন্তু গ্রামের দিকে সেরকম কোনো আত্মীয়ের বাড়ি নেই। তোর আছে? কুসুমগড় নামে একটা গ্রামে আমার মামাতো ভাই পরাণ থাকে। তোরা চাইলেই ওখানে যাওয়া যেতে পারে। আমি খুশিতে লাফিয়ে উঠতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে নিলাম। কাকতালীয়ভাবে হলেও একেবারে সঠিক জায়গায় তীর বিদ্ধ হয়েছে। ব্যাস, তারপর যা করার অনিরুদ্ধই করলো, আমাকে আর বেশি কিছু করতে হয়নি। সে এখানে আসার প্রস্তাব দেয় এবং আমরাও এসে হাজির হলাম। কিন্তু এত দিনের এত অপেক্ষা ভেস্তে দিচ্ছিলি তোরা। আমার মধ্যে পারুলের আত্মা ভর করে অনিরুদ্ধকে যখনই কুয়োর কাছে নিয়ে আসতে চেয়েছে তোরা বাধা দিয়েছিস বারে বারে। তাই তো আমি আজ সে পথও বন্ধ করে দিয়েছিলাম, নিলয়কে জলের সাথে ঘুমের ওষুধ খাইয়ে আর তোদের বাইরে থেকে দরজা লক করে। গাছের দোলনাটা অদৃশ্য হয়ে যেতেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল অনামিকা। আপনারা দেখছেন ভোরের বার্তা, আমি আপনাদের সঙ্গে মিথিলা। কুসুমগড়ের এই পরিত্যক্ত কুয়োয় মিলল এক যুবকের মৃতদেহ। আমি ক্যামেরাম্যান বিজয়কে বলবো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। জানা গিয়েছে ব্যক্তিটির নাম অনিরুদ্ধ সাহা। একান্ত ঘনিষ্ঠ কিছু অফিস কালিগদের সাথে সে বেড়াতে এসেছিল তার মামাতো ভাইয়ের বাড়ি। গোপন সূত্র থেকে জানা গিয়েছে এ নিছকই আত্মহত্যা। কিন্তু কি এমন ঘটলো যে আত্মঘাতী হতে হলো যুবকটিকে? লোকাল থানার পুলিশেরা অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছেন। বডিটিও ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। সাংবাদিকার কথাগুলো আবছা হতে হতে মিলিয়ে আসে এক সময়। অনামিকারা পুলিশি তদন্ত থেকে সাময়িক বিরাম পেয়ে পিছন ফিরে চলতে শুরু করেছে। ক্রমাগত দু চোখ থেকে তাদের ঝরে পড়ছে মুক্তোর ন্যায় শ্বেত শুভ্র জলকণা। কিন্তু এমন অমূল্য অশ্রুবাড়ি কার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে নিবেদন করছে তারা? অনিরুদ্ধ, যে কিনা অতীতের এক কালো স্মৃতিকে আঁকড়ে ধরে জীবনযাপন করত, মানুষের খোলকে যার অন্তরে জন্ম নিয়েছিল এক পিশাচ। নিজের পোষা বিড়াল কিংবা পাড়ার নিরীহ কুকুরটা, এমনকি জলজ্যান্ত পারুলকেও খুন করতে দুবার হাত কাঁপেনি নাকি? সেই নিরাপরাধ মেয়ে পারুল, যাকে কেবলই মজার ছলে করা সামান্য এক ভুলের মাসুল দিতে হয়েছিল নিজের প্রাণের বিনিময়ে। শুনছিলেন পিঙ্কফ্লাই অডিও মিনিয়ার আজকের গল্প সুরজিৎ ঘোষের লেখা কুসুমগড়ের ইদারা। গল্প পাঠে কৌশিক, অনিরুদ্ধ ও বুড়ো গ্রামবাসী চরিত্রে আমি লিও, অনামিকা চরিত্রে মোনালিসা, চন্দ্রিমা চরিত্রে অস্মিতা, কাঞ্চনা চরিত্রে প্রাহি, নিলয়ের চরিত্রে সায়ন, সরলাদির চরিত্রে মৌমিতা, রামুর চরিত্রে আর্য, বসের চরিত্রে প্রীতম, পরাণের চরিত্রে প্রমিত, পারুলের চরিত্রে তৃষা, রিপোর্টারের চরিত্রে কৌশিকী, প্রচ্ছদ অঙ্কনে মোনালিসা, শব্দ সংযোজনে আমি লিও, আবহ সৃষ্টিতে দেবদত্ত ও সায়ক। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চললাম, দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।